ঘটনাটার সময়কাল 1980 সালের আগে পরে হতে পারে, নির্দিষ্ট করে সাল বলতে পারেননি। যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে বাবলু। ছেলেটি খুব দুরন্ত স্বভাবের ছিল। সে তখন ক্লাস 5-এ পড়তো, বয়স আনুমানিক 11-12 হবে। ছেলেটির বেশ কিছু দুষ্টুমি অভ্যাস ছিল। ঠিকমতো গোসল করতো না, স্কুলে যেত না, লেখাপড়ায় ফাঁকি দিত, আর কোথাও কোনো কাকের বাসা দেখতে পেলেই হয়েছে সেই বাসা ভেঙে ফেলতো। কাক নাকি তার একদমই সহ্য হতো না। বলতে পারা যায় একরকম ডানপিটে স্বভাবের ছেলে। গ্রামের বিভিন্ন লোক তাকে দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন গাছে উঠিয়ে গাছের ফল পাড়াতো, যেমন নারকেল গাছে ওঠাতো, নারকেল পাড়াতো বা ডাব পাড়াতো, তারপর তেঁতুল গাছে ওঠাতো, বা এই টাইপের কাজ আর কি ওকে দিয়ে করাতো টাকার বিনিময়ে। বাবলু কুকুর বিড়াল পালতেও খুব পছন্দ করত, আর বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরতে, স্পেশালি চকে গিয়ে মাছ ধরতে পছন্দ করত। এমন একটি দিনে বাবলুদের পুকুরে বড় বড় রুই মাছ ধরা হয়। তখন তার চাচি তাকে বলে যে তোর চাচাতো বোন শিউলির বাড়িতে এই রুই মাছটা দিয়ে আয়। তখন বাবলু তার চাচিকে বলে যে আমাকে 5 টাকা দাও, 2 টাকা নৌকা ভাড়া, বাকিটা সে কিছু কিনে খাবে। তার চাচিও তাকে 5 টাকা দেন। তো ওই শিউলির বাড়িতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা নদীর কোল ঘেঁষে যেতে হয় আর কি, প্রায় 1.5 ঘন্টা লাগে হেঁটে যেতে। আর নৌকায় যাওয়া যায় একটা পথ, হেঁটে যাওয়ার পর মূলত নৌকায় যেতে হয় আর কি। নৌকাটা খুব ছোট নৌকা, অল্প একটু পথ আর কি নৌকায় পাড়ি দিতে হয় আর কি, 2 টাকা ভাড়া। আর বাবলু তো খুব খুশি, 5 টাকা পেয়েছে, 2 টাকা সে নৌকা ভাড়া দেবে, বাকি 3 টাকা তার। যখন সে বাসা থেকে বের হয় তখন বিকাল আসর আজানের পরে। তো যাচ্ছে যাচ্ছে হাঁটতে হাঁটতে সন্ধ্যা তখনও হয়নি। এদিকে বাবলু যখন যাচ্ছিল, ওই যেতে যেতে একটা জায়গায় জঙ্গলের মতো আছে, নদীর পাশ দিয়েই আর কি, হঠাৎ করে বাবলু দেখে তার সামনে দিয়ে একটা বাচ্চা ওই জঙ্গলের ভেতর থেকে বের হয়ে নদীতে ঝাঁপ দিল। বাবলুর ভাষ্য মতে বাচ্চাটি দেখতে খুবই সুন্দর, তবে গায়ের রং কালো। হঠাৎ করে বাবলু এই দৃশ্য দেখে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করে তার হাতে থাকা ওই রুই মাছটি মাটির উপর রেখে, 5টি টাকাও হাতে ছিল, ওটা রেখে নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে উপরে তোলে। উপরে তোলার পরেই দেখে যে কোথা থেকে 2জন মানুষ, একজন পুরুষ একজন মহিলা, তাদের গায়ের রঙও কালো, এরা এসে নদীর পাড়ে দাঁড়িয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে এরা 2জন ওই বাচ্চাটির মা বাবা। তখন ওই বাবলু জিজ্ঞেস করে যে এই বাচ্চাটা কি আপনাদের? তখন তারা বলে হ্যাঁ আমাদের। দৌড়ে এসে ওই মহিলা যিনি দাঁড়িয়েছিলেন বাচ্চাটিকে কোলে নেন, কোলে নিয়ে চুমু খান। স্বাভাবিকভাবেই তার বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, বাবলু উদ্ধার করেছে। তখন ওই পুরুষ লোকটি জিজ্ঞেস করে বাবা তুমি কে, কোথা থেকে আসছো? তখন বলে যে আমার নাম বাবলু, আমি তো অমুক জায়গায় যাব। তখন আবার তাকিয়ে দেখে, মানে বাবলু তাকিয়ে দেখে একটু আগে যেখানে মাছ রাখা ছিল সে মাছ নাই, 5টা টাকাও নাই। মাছ নিয়ে গেল কে? এত বড় একটা মাছ অল্প সময়ের মধ্যে। বাবলু তো কান্নাকাটি করতে থাকে। তখন ওই লোকটি জিজ্ঞেস করে বাবা তুমি কাঁদো কেন? তখন বলে যে চাচা এখানে আমার তো এরকম মাছ রাখা ছিল আর 5 টাকা রাখা ছিল, আমি তো মাছ নিয়ে যাব, সামনে আমার নৌকা ভাড়া দিতে হবে 2 টাকা, আমি এখন কিভাবে যাব? আর মাছ না নিয়ে আমি কি মানে মুখ দেখাবো কিভাবে? এই বিষয়গুলো বলতে থাকে আর বাবলু কাঁদতে থাকে। তখন ওই লোকটি বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ওই লোকটি আবার ফেরত আসে। উনি জঙ্গলের মধ্যে ঢুকে গেছিল, আবার বের হয়ে আসে, এসে বলে যে দেখো তো এইটা কি তোমার মাছ? বাবলু দেখে যে একটু আগে যে রুই মাছটা সে রওনা দিয়েছিল এটা আসলে সেই মাছ না, তবে রুই মাছ। এই মাছের সাইজটা আকারে বেশ বড়। আর সে যে রুই মাছটা নিয়ে রওনা দিয়েছিল সেই মাছটার মুখের ভেতর দিয়ে একটি লাল রঙের কাপড়ের সুতো বেঁধে দিয়ে তার নখের সাথে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই লাল রঙের সুতো নেই, এখানে শুকনো খড় জাতীয় কিছু দিয়ে দড়ির মতো বানিয়ে মুখের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে বের করে একটা গোলাকার জিনিস বানানো হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে এই মাছটি সেটা না। আর তাকে 5টি টাকার একটা নোট দেওয়া হয়। তবে শুরুতে বলা হয়েছিল তুমি কি আরো বেশি টাকা নেবে? তো বাবলু বলে না আমি 5 টাকাই নিব। তখন তারা খুশি হয়ে 5 টাকাই দেয়। এই কারণে খুশি হয়
তারা চিন্তা করেছে ছেলেটি তো আসলে নির্লোভ, আর যেভাবে মানুষের জীবন বাঁচানোর জন্য সে ঝাঁপিয়ে পড়েছে নদীতে, ছেলেটি ভালো। বাবলু কিন্তু তাদেরকে দেখে একদম স্বাভাবিক মানুষই মনে করেছে, একদম স্বাভাবিক মানুষ যেভাবে ড্রেস আপ থাকে তাদের একদম তেমনই, চেহারা স্রোত সবই একই রকম। বাবলু ওখান থেকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই সে সেই তার চাচাতো বোন শিউলির বাড়িতে যায়, সেখানে মাছ দেয়, আবার বাড়িতে চলে আসে। তো ভালোই যাচ্ছিল সব কিছু, কোনো সমস্যা নেই। এই বিষয়টা বাবলু একদম ভুলেই গিয়েছিল বলতে হবে। এই ঘটনার বেশ কয়েকদিন পরে বাবলু চিন্তা করছে যে আজকে সে মাছ ধরতে যাবে চকে। চকের পাশে লম্বা একটা খাল চলে গেছে, সেই খালের পাশে একটি মাটির রাস্তা আছে, তার পাশে একটি কলমি ক্ষেত আছে, সেখানে সে মাছ ধরবে। কলমি ক্ষেতটা পানিতে ডোবা ছিল, এখানে বেশ দেশি কিছু কিছু মাছ পাওয়া যেত। তার হাতে আবার সবসময় একটা কাঁচি থাকতো। তো ওই দিন অনেক রোদ থাকার কারণে বাবলু কি করেছিল, ওই কলমি ক্ষেতের ভিতর বসে মাছ ধরছিল, ভালোই মাছ পাচ্ছিল। কলমি ক্ষেতে অল্প পানি থাকায় সে কই, পুঁটি, টাকি এই জাতীয় মাছ ধরছিল আর কি। হঠাৎ করে প্রচন্ড বাতাস শুরু হয়, আর বাতাসে কলমিগুলো ঝুঁকে পানিতে ডুবে যাচ্ছিল, এত পরিমাণ বাতাস। বাবলু যেখানটায় ছিল তার পেছনে বড় বড় 3টা তাল গাছ ছিল। বাবলু হঠাৎ করে দেখতে পায় যে ওখানে 2টি তাল গাছে বড় বড় শকুন আকৃতির কোনো পাখি দেখা যাচ্ছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না, তখন ভর দুপুর, আর অনেক রোদ থাকায় উপরের দিকে তাকানোর কারণে সূর্যের যেই প্রখরতা, এই কারণে সে ভালো করে তাকাতেও পারছিল না। তবে বাবলু বুঝতে পারছিল না ওটা আসলে শকুন নাকি অন্য কোনো বড় পাখি। তবে হঠাৎ করে বাবলুর কাছে মনে হলো যে অবয়ব দুটি শকুনের মতো মনে হচ্ছে, কিন্তু মুখ তো মানুষের মতো লাগে। তবে বাবলু কিন্তু ভালো করে বুঝতে পারেনি, তার কাছে হঠাৎ করে একটা মনে হয়েছে আর কি। শকুন দুটি তাল গাছের পাতার উপরে বসেছিল, আর ওই তাল পাতার ডালটা একদম ঝুঁকে পড়েছিল শকুনের ভারে। যাই হোক, তখন রোদ বেশি থাকায় তার মাছ ধরতেও কষ্ট হচ্ছিল, তাই সে ভাবলো আর ঘন্টাখানেক মাছ ধরে সে চলে যাবে। এর আগেও সে অনেকবার এখানে মাছ ধরতে এসেছিল। তো যখন মাছ ধরার জন্য তার ডান পাশে তাকায়, হঠাৎ করে সে দেখে সাদা রঙের একটি সাপ। এরকম সাপ সে আগে কখনোই দেখেনি। সাপটির পুরো শরীর পানি থেকে উপরে, শুধু মাথাটা পানিতে রেখে পানি খাচ্ছিল, এবং দেখে মনে হচ্ছে যে এই সাপটি বাতাসে ভেসে ভেসে পানি খাচ্ছে। বাবলুর আবার সাপ দেখলে মাথা খারাপ হয়ে যেত, সাপটাকে মারার জন্য সে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাতো, কখন সে সাপটা মারবে, এটা তার স্বভাব ছিল। তো সে চিন্তা করে যে সাপটা যখনই মাথাটা পানি থেকে বের করবে তখনই তার হাতে থাকা কাঁচি দিয়ে কোপ মারবে সাপটিকে। সাপটি যখন পানি খাওয়া শেষ করে মাথাটা উপরে তোলে, সাপটা কিন্তু বাবলুর একদম হাতের কাছেই ছিল, একটুটা কিছুটা পথ, সামান্য হয়তো 1 পা 2 পা পানির মধ্যে ফেলে এগিয়ে যেতে হবে। তো বাবলু কি করছে, ওই কাঁচি নিয়ে সাপের দিকে এগিয়ে যাচ্ছে। আবার এটাও ভেবেছে যে ওই যে 2টা শকুন উপরে বসে আছে, নিশ্চয়ই এই শকুন দুটি এই সাপটাকে ধরে খাবে, এই জন্য ওই শকুন দুটি উপরে বসে আছে। বাবলু তার হাতে থাকা কাঁচি দিয়ে ধমাধম 3-4টা কোপ বসিয়ে দেয় ওই সাপটিকে, এবং ধারালো ওই কাঁচির আঘাতে সাপটি কয়েক খণ্ড হয়ে যায়। সাপের গায়ে যখন কোপ মেরেছে, ওই সাপটি তখন কি করেছে, ওই পানির উপর তো ভেসে ভেসে খাচ্ছিল, ওই কোপ খাওয়া অবস্থাতেই সে মাটির উপর দিকে চলে এসেছে, উড়েই চলে এসেছে বলতে হবে। তখনও বাবলু ওই সাপটির শরীরে কোপ বসিয়েছে, সাপটির শরীর কয়েক খণ্ড হয়ে যায়। আর গ্রীষ্মকাল থাকায় মাটি ফেটে কিন্তু খরা হয়ে গিয়েছিল, আর ওই সাপটির শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হচ্ছিল যে তার রক্তে ওই ফাটা গর্তগুলো, যে মাটি যে ফেটে গর্ত হয়ে গিয়েছে, সেই গর্তগুলো ভরাট হয়ে যাচ্ছিল। বাবলু খুবই অবাক হয়, একটি সাপের মধ্যে এত রক্ত কিভাবে থাকে, আর সাপের রক্ত দিয়ে অদ্ভুত রকমের এক ধরনের গন্ধ বের হচ্ছে। এই গন্ধে বাবলু সেখানেই বমি করে ফেলে। বাবলুর তখন মনে মায়াও হয়, মনে হয় যে হারে কাজটা অন্যায় করে ফেললাম। আর অন্যদিকে ওই সাপটির যে টুকরো অংশগুলো, এগুলো গড়াগড়ি খাচ্ছে। আর ওই সময় তাল গাছগুলোতে এত পরিমাণ বাতাস বইছিল যে বাবলুর কাছে মনে হচ্ছিল এই তাল গাছগুলো এখন
উপরে এসে তার গায়ের উপর পড়বে। তার যে ছোট একটা পাত্র ছিল, একটা বদনা জাতীয় জিনিস, ওর মধ্যে মাছগুলো রেখেছিল, এটা যে বাতাসে উড়ে কোথায় গিয়ে পড়েছে এটাও তার খেয়াল নাই, বা এখন খুঁজেও পাওয়া যাবে না। তখন সে খুব ভয় পায়, মাছ ফেলে রেখে বাড়িতে যাওয়ার চিন্তা করে। তখন একজন চাচাকে উনি এই বাবলু দূর থেকে দেখতে পায়। দূর থেকে বলে, এই বাবলু কি করিস এখানে? তখন বাবলু আবার বলে, চাচা এদিকে আসো, দেখে যাও। চাচা এগিয়ে আসে, এগিয়ে এসে বলে যে, বাবলু বলে যে, চাচা দেখো এই যে এত রক্ত। তখন চাচা বলে, আচ্ছা এত রক্ত কিসের? বাবলু তখন সব খুলে বলে যে সে একটি সাপকে মেরে ফেলেছে, আর তাল গাছে ওই শকুন বসা ছিল। এখন দেখে যে ঝড়ও থেমে গেছে, তাল গাছে কোনো শকুনও নাই, আর সাপের কোনো অস্তিত্বই সেখানে নাই, কিন্তু রক্ত সেখানে রয়েছে। ওই চাচা তো বাবলুর কথা বিশ্বাস করে না। তখন বলে, তুই নিশ্চয়ই কোনো ছাগল বা কোনো গরুর গায়ে কোপ দিয়েছিস। কার ছাগল বা কার গরুর গায়ে কোপ দিলি আবার? তুই তো এমনিতেই একটু দুষ্টু প্রকৃতির। তখন বাবলু বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তিটি আর বোঝে না। তখন হালকা করে একটা ঘাড়ের উপর থাপড় দিয়ে বলে যায়, যা বাড়ি যা, ভর দুপুরে এখন বাড়ি যা, খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। তো বাবলু বাড়িতে চলে আসে। এর কয়েকদিন পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। 4-5 দিন হয়ে গিয়েছে, বাবলু তো সব ভুলে গিয়েছে। 4-5 দিন পর বাবলু বড়শি নিয়ে ওই জায়গায় মাছ ধরতে গিয়েছে। কয়েকদিন আগে যে এই জায়গায় মাছ ধরেছে এটা কিন্তু তার আর মাথায় নাই, মানে মাছ ধরেছে বলতে কি এখানে যে ঘটনা ঘটছে এটা তার মাথায় নেই। মাছ ধরা শুরু করেছে কিন্তু কোনো মাছ পাচ্ছিল না, অনেকক্ষণ বসে থাকার পরেও মাছ পাচ্ছিল না। তখন সে চিন্তা করে, ওই খালপাড়ের পাশে একটা জঙ্গল রয়েছে, ওর ভিতরে একটা পুকুর রয়েছে, সেখানে যাবে মাছ ধরতে। তো যেইভাবে সেই কাজ, চলে যায় সে সেখানে। ওই পুকুরের আশেপাশে 1-1.5 কিলোমিটার মধ্যে কিন্তু কোনো বসত বাড়ি নেই, শুধু জমি আর জমি। যাই হোক, সে ভালোই মাছ পাচ্ছিল সেখানে। কিছুক্ষণ পর সে দেখতে পায় পুকুরের পাশে ক্ষেতের মধ্যে একটি কালো রঙের গাড়ি জাতীয় কিছু একটা আসলো, গাড়ির মতোই মনে হচ্ছিল। ভাবলো, খুব অবাক হয় যে এখানে তো এই টাইপের কোনো গাড়ি আসার সুযোগই নাই। গাড়ি কেন, একটা সাইকেল চালিয়ে এখানে আসা অনেক কঠিন ব্যাপার, এখানে গাড়ি আসলো কিভাবে? আর এই গ্রামে গাড়ি আসতে হলে তো নদী পার হয়ে আসতে হবে, এখানে তো এরকম কোনো ব্রিজ নেই যে গাড়ি আসবে। ভাবলো, দেখলো ওই গাড়ি থেকে 5 জন লোক বের হলো, কালো টাইপের জুব্বা পরা। তো বাবলু চিন্তা করে যে যাদের পুকুর হয়তো তারা এখানে আসছে, এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি বড়শি নিয়ে বাড়ি চলে যাই। যাদের পুকুর তারা তো আসলে রাগারাগি করবেই। তো বাবলু কিন্তু 3-4টা বড়শি নিয়ে সবসময় মাছ ধরতে যেত, একটা না একটাই তো সবসময় মাছ পেতই। তো বাবলু যখন 3-4টা বড়শি দ্রুত গুছিয়ে ওই পুকুরের এলাকা ছেড়ে পার হবে, মানে চলে যাবে, তখন ওই লোকগুলি হুট করে চারদিকে থেকে তাকে ঘিরে ফেলে এবং কোনো কথা ছাড়াই বাবলুকে মারতে শুরু করে। তখন বাবলু তাদের বলতে লাগলো, আমাকে মারবেন না, আমি ভুল করে এখানে এসেছি, আমি আর মাছ ধরতে আসবো না এখানে, আমাকে ছেড়ে দেন, আমি অন্য দিকে গিয়ে মাছ ধরবো। এইভাবে তাদের কাছে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু তারা কোনো কথা না বলে তাকে বেধড়ক লাথি মারতে থাকে। বাবলুর ভাষ্য মতে তাকে কি করছে সে জানে না, সে কোনোভাবেই তাদের হাত থেকে ছুটতে পারছিল না। এরপর কি করে, ওই লোকগুলো বাবলুকে চেপে ধরে এবং চেপে ধরে তারা যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়ির দিকে চলে যায়। অদ্ভুত ব্যাপার, এটা দূর থেকে গাড়ির মতো মনে হলো, এটা গাড়ি ঠিক আছে, কিন্তু এরকম চাকা বা এই টাইপের কোনো কিছু আসলে বাবলু দেখতে পায় না ওই সময়, যতটুকু তার কাছে মনে হয়েছিল। এবং মনে হচ্ছিল এটা কিসের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে। ওই জিনিসটা দরজা খোলা হয়, ভিতরে ওই লোকগুলো বসার পর তাদের পায়ের দিকে বাবলুকে শোয়ানো হয় এবং তাদের পা বাবলু শরীরের উপরে উঠিয়ে দেয়। এরপরে ওই যে গাড়ির মতো জিনিস, সেটা দরজা বন্ধ করে দেওয়া হয়। তাদের পায়ের ভারে বাবলুর তো প্রাণ চলে যাওয়ার জোগাড়। বাবলু একটা পর্যায়ে বুঝতে পারে যে এই যে জিনিসটি যেটার মধ্যে তারা উঠে বসেছে, এই জিনিসটা গাড়ির মতো ঠিক আছে, কিন্তু এটা তো মাটিতে চলছে না। মনে হচ্ছে একটা ঘুড়ি যেভাবে বাতাসে ভেসে থাকে, এই জিনিসটা এইভাবে ভেসে আছে এবং এটা ভেসে ভেসে কোথাও যাচ্ছে। হঠাৎ করে বাবলু অনেক ঘুম পায় আর সে তখন সেখানে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন চারপাশে দেখে যে এ কোন জায়গায় আসলাম। বিশাল বড় বড় প্রাসাদ,
বিশাল বড় বড় গাছ, আবার আকাশে বড় বড় আকৃতির পাখি উড়ে যাচ্ছে। এরপরে বাবলু দেখে যে যেই লোকগুলো তাকে নিয়ে এসেছিল তারা বাবলুকে টানতে টানতে একটা ছোট্ট রুমে নিয়ে যায় এবং সেখানে বন্ধ করে রাখে। জেলখানা যেমন হয়, সাইডে বড় বড় দেয়াল আর সামনে মোটা মোটা রড দিয়ে বানানো, ঠিক তেমনই সেই রুমটি ছিল। সেখানে তাকে রাখা হলো। তখন বাবলু দেখতে পায় যে দুজন লোক আসলো, একজন পুরুষ একজন মহিলা। দেখতে একদম মানুষের মতোই, কিন্তু একটু লম্বা। ওই মহিলাটি অনেক কান্না করছিল আর রাগে বাবলুর দিকে এমনভাবে তাকাচ্ছিল, বাবলুর মনে হচ্ছিল যে এই লোহার শিক না থাকলে এখনই তাকে মেরে ফেলবে ওই মহিলাটি। বাবলু তখন কান্না করছিল। কিছুক্ষণ পরে তাকে একজন লোক এসে একটি রুটি আর অনেক বড় একটি মিষ্টি খেতে দিল। এত বড় মিষ্টি সে আগে কখনোই দেখেনি। বাবলু তখন কান্না করছিল আর তার মাকে ডাকছিল যে মা, আমাকে বাঁচাও, এখান থেকে এসে ছাড়িয়ে নিয়ে যাও। আস্তে আস্তে রাত হয়ে যায়। রাতের বেলা কুচকুচে কালো বড় সাইজের একটি বিড়াল বাবলুর রুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে, ওই শিকের বাইরে আর কি। এবং ওই বিড়ালটি তাকে ভয় দেখাচ্ছিল। এত বড় সাইজের বিড়াল বাবলু আগে কখনো দেখেনি। বাবলু বিড়ালটি দেখে ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পর বিড়ালটি চলে যায়। আসলে বিড়ালটি তাকে ভয় দেখানোর জন্য এসেছিল নাকি অন্য কোনো কারণে এসেছিল বুঝতে পারছিল না। বিড়াল এমনি তার স্বরে ডাকাডাকি করছিল, এটাতে বাবলু ভয় পেয়েছিল। বিড়ালটি চলে যাওয়ার পর বাবলু আবার ঘুমিয়ে পড়ে। তার যখন ঘুম ভাঙে তখন দেখে সকাল হয়ে গেছে আর অনেক লম্বা সাইজের একজন মানুষ জুব্বা পরা তাকে দেখতে আসে। তারা সবাই একজনের সাথে আর কয়েকজন এসেছিল, তারা একজন আরেকজনের সাথে কথা বলছে না, তারা শুধু বাবলুর দিকে তাকিয়ে আছে। এমনভাবে বাবলুর দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যে এই বাবলুকে দেখার জন্য তারা অনেক দূর থেকে এসেছে এবং তাদের দৃষ্টিটা এমন ছিল যে বাবলু অনেক নিকৃষ্ট পাপী একজন মানুষ। এই লোকগুলো কেউ কিন্তু বাবলুর সাথে কোনো কথা বলছে না। এরপরে ওই লোকগুলো চলে যায়। এর কিছুক্ষণ পরে আগের দিন যে লোকটি তাকে খাবার দিয়ে গিয়েছিল সেই লোকটি আবার আসে এবং একই সাইজের একটা মিষ্টি নিয়ে এবং একটি রুটি নিয়ে। তখন বাবলু তাকে বলে, আপনারা কে আর আমি কোথায় আসছি? আর আমি তো আপনাদের কারোর সাথে কথা বলতে পারছি না, আপনাদের কথাও তো আমি বুঝি না, আমি এই খাবার খাবো না। এইটা বলার সাথে সাথে ওই লোকটি কি করে, ওই রুমে এই শিকের যে রুমটা, এই রুমটা তো তালাবদ্ধ ছিল, সে তালাটা খুলে ভিতরে ঢুকে একটা প্লেট ছিল, একটা ফাঁকা প্লেট, ওই প্লেটটি দিয়ে বাবলুর মাথায় সজোরে মারে এক বাড়ি। তো বাড়ি এমনভাবে মেরেছে যে বাবলুর মাথা ফাটেনি, কিন্তু ব্যথা পেয়েছে বাবলু বেশ। বাড়ি মারার সাথে সাথে বাবলু যেখানে আঘাত পেয়েছে সেখানে হাত লাগিয়ে কিছুক্ষণ বসে থাকে। ওই লোকটি কিছু বলে না, সে খাবার দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে আরেকজন লোক আসে। এই লোকটিকে দেখে বাবলু চিনতে পারে, এটা তো হচ্ছে সেই লোক যার ছেলেকে বাবলু বাঁচিয়েছিল, পানি থেকে তুলেছিল। তখন লোকটিকে দেখে বাবলু মনে সাহস পায়। সে তার ওই রুমের মধ্যে এক লাফে দাঁড়িয়ে পড়ে। তখন বাবলু ওই লোকটিকে বলে যে, দেখেন কাকা, আপনি তো আমাকে চেনেন, আমাকে এরা কোথায় নিয়ে আসছে, আমি তো চিনি না। বাবলু মনে করেছে যে এটা মাদারীপুর শহরেরই কোনো একটা জায়গায় নিয়ে আসছে। আসলে যে সে কোথায় আছে বাবলু কিন্তু তখনও জানে না। তখন ওই লোকটি বাবলুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি করছো, তোমাকে এখানে কেন নিয়ে আসছে বলো তো? বাবলু বলে, কাকা আমি তো কিছু করি না, আমি তো শুধু পুকুরে মাছ ধরতে গেছিলাম, ওই মাছ ধরার কারণে তারা এখানে নিয়ে আসছে। তখন ওই লোকটি বলে, না তো মাছ ধরার কারণে তোমাকে এখানে নিয়ে আসবে এটা তো আমার কাছে মনে হয় না। আচ্ছা দেখি আমি খোঁজ খবর নেই। যাই হোক, দিনের একটি নির্দিষ্ট সময়ে বেশ কিছু লোক আসে, ওই রুম থেকে বাবলুকে বের করার পর একটি গাছের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকগুলো লোক জমা আছে, সবার মাথায় মুকুট পরা, সবাই দেখতে মানুষের মতো হলেও বেশ লম্বা লম্বা ছিল সকলে। দুই পাশ করে লোকগুলো দাঁড়ানো ছিল, মাঝখানে বাবলুকে আর একজন মহিলাকে এনে দাঁড় করানো হয়, যে মহিলাটি কান্নাকাটি করছিল। তো কিছুক্ষণ পর সবার চেয়ে সুন্দর একজন মানুষ আসে, মানুষের মতো দেখে মানুষই মনে হচ্ছিল, বেশ বয়স্ক, সাদা জুব্বা পরা। লোকটি আসার সাথে সাথে
সবাই চুপ হয়ে যায়। একজন একজনের সাথে কথা বলছিল, কিন্তু তাদের ভাষা কিন্তু বাবলু বুঝতে পারছিল না যে তারা কি ভাষায় কথা বলছিল। ওই লোকটি আসার সাথে সাথে সবাই চুপ হয়ে যায়, আর ওই জায়গাটা আগের তুলনায় আরেকটু আলোকিত হয়ে যায়। ওই ব্যক্তিটির সামনে একটি বই ভাসমান অবস্থায় ছিল, মানে বাতাসে ভাসছে। মনে হচ্ছিল এই বইয়ে অনেক কিছু লেখা রয়েছে, আইন কানুন বা কোনো কিছু। তখন ওই যে বাবলু আর ওই মহিলা, ওনারা দুজন দাঁড়িয়ে আছে, অন্যরা দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটি বলে যে এরা দুজন বসো আর তোমরা দাঁড়াও। অন্যরা সবাই দাঁড়িয়ে থাকে, শুধু বাবলু আর ওই মহিলাটি বসে, ওখানে যে মাটি ছিল মাটির উপর বসে। ওই ব্যক্তিটি শুধু বাংলা যতটুকু বলেছে যে তোমরা দুজন বসো আর অন্যরা দাঁড়াও, এতটুকু বাবলু বুঝেছে। এরপরে ওই ব্যক্তিটি অন্যদের সাথে কথা বলছে, ওই মহিলাটি ওই বৃদ্ধ ব্যক্তিটির সাথে কথা বলছে, কিন্তু আসলে তারা কি ভাষায় কথা বলছে বাবলুর আগা মাথা কিছুই মাথায় ধরছে না। তো একটা পর্যায়ে ওই মহিলাটি বলে ওঠে, এই যে এই ছেলেটা আমার ছেলেকে হত্যা করেছে, এতটুকু বুঝতে পেরেছে। বাবলু শুনে অস্বীকার করে, বলে না, আমি তো কোনো মানুষকে মারিনি, আমি নিজেই তো জানি না আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে, আর আমি মানুষ মারবো কিভাবে? আমি ছোটখাটো কোনো জিনিস, বিষাক্ত কোনো জিনিস সামনে পেলে মারি, তো মানুষ আমি মারবো কেন? বাবলু এতটুকুই বলে। এরপরে ওরা নিজেরা নিজেদের সাথে কথা বলে, ওই বৃদ্ধ লোকটি তাদের সাথে কথা বলে। এরপর ওই বৃদ্ধ লোকটি কি যেন একটা বলে, তারপর সকলে বৃদ্ধ লোককে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে। এতটুকু বাবলু বুঝতে পেরেছে সালামটা, যেহেতু এই শব্দটার সাথে সে পরিচিত। এরপর যে যার মতো চলে যায়। বাবলু একটা বিষয় খেয়াল করেছিল যে এই যে এতক্ষণ কথা হচ্ছিল, এর একটা পাশে একটা বড় একটা বক্স রাখা, দেখতে একটা কফিনের মতো, কিন্তু কাঠের না, চকচক করছে জিনিসটা। কাঠ জাতীয় কোনো জিনিস এটা চকচক করবে না। যাই হোক, এরপর কয়েকজন লোক তাকে ধরে আবার সেই রুমে এনে বন্দি করে রাখে। এর কিছুক্ষণ পর সেই কালো গায়ের রং যেই ব্যক্তি এবং তার ওয়াইফ, সেও তো কালো রঙের ছিল, তার যে বাচ্চাটা সেটাও কালো রঙের ছিল, যে বাচ্চাটাকে সে উদ্ধার করেছে, সেই ব্যক্তিটি বাবলুর কাছে আসে। তো বাবলু তো তাকে দেখে কান্না করে দেয়, এবং ওই লোকটার মনে খুব দয়া হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করে, আচ্ছা বলতো বাবা, তোর এখন কি করতে মন চাচ্ছে? তখন বাবলু তার এই সন্তান সুলভ কথা শুনে বলে, আমি আমার মাকে দেখতে চাই, আমার মাকে দেখতে খুব মন চাচ্ছে। বলে চল তোর মাকে তোকে দেখাই এখন। ওই ব্যক্তিটি তাকে ওই যে জেলখানা, যে রুমটা, ওর ভেতর থেকে বের করে নিয়ে আসে। অল্প একটু পথ এগিয়ে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে তাকাতে বলে। তো বাবলু তাকিয়ে অবাক হয়, দেখে তার মা বাবলুকে গোসল করানোর পরে চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিচ্ছে। অবাক কাণ্ড, হুবহু বাবলু, তার মা তাকে চুল আঁচড়ে দিচ্ছে। ব্যাপারটা কি? আমি তো এখানে, ওখানে আমার মা কাকে চুল আঁচড়ে দিচ্ছে? বিষয়টা বাবলুর মনে খটকা লাগে। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে যে চাচা ওইখানে কে? তখন ওই ব্যক্তিটি কোনো উত্তর দেয় না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে, বাবলু কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না সে আসলে কোথায় চলে এসেছে, কোন জগতে চলে এসেছে। বাবলু মনে করছে তার আশেপাশে যারা আছে সকলেই মানুষ। তো ওই দিন রাতের বেলা বাবলু শুয়ে আছে ওই জেলখানার মধ্যেই। হঠাৎ করে দেখতে পায় যে তার ওই জেলখানার কক্ষের মধ্যে একটা ধবধবে সাদা সাপ। তবে সে যে সাপটি মেরেছিল এর আগে, এই সাপটি আকারে ওই সাপটি থেকে বেশ বড়। এখন বাবলু ওই সাপটিকে দেখে খুব ভয় পেয়ে যায়। আর সাপ দেখলে তার তো সাপের গায়ে আঘাত করার একটা স্বভাবসুলভ আচরণ রয়েছে। তো বাবলু চিন্তা করেছে এই সাপটিকে আমি এখন কিভাবে মারবো, আমার আশেপাশে তো কোনো লাঠি নেই। তার পরনে ছিল একটা শার্ট, চিন্তা করছে শার্ট দিয়ে ওই সাপটির গায়ে আঘাত করব। এখন শার্ট তো কাপড়ের শার্টের আঘাতে তো সাপ ব্যথা পাবে না, ভয় পাবে না। বাবলুর ওই কক্ষের মধ্যে একটা জায়গায় পানি রাখা ছিল। বাবলু কি করেছে, তাড়াতাড়ি ওই শার্টের বোতাম খুলে, শার্টটা শরীর থেকে খুলে ওই পানির মধ্যে শার্টটা ভিজিয়ে শার্টটা পেঁচিয়েছে যাতে একটা দড়ির মতো হয়। এটা বানিয়ে ওই সাপের মাথার দিকে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে সাপটি কিছুটা দূরে ছিটকে পড়ে এবং ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ওই যে সেই কাকা, যাকে কাকা বলেছিল বাবলু, সেই কাকা আসে।
কাকা এসে বাবলুকে বলে যে কি রে, সাপ দেখলে কি তোর কোনো হুঁশ জ্ঞান থাকে না? সাপ দেখলে কি তোরকে মারতে মন চায়? তোর তো মাথায় এত বুদ্ধি যে তুই শার্ট ভিজিয়ে আমার গায়ে আঘাত করছিস। বাবলু দেখে যে সেই কাকার ঘাড় বরাবর কালো একটা দাগ হয়ে আছে। তখন ওই কাকা বলে যে কালকে রাত্রে তুই আমাকে এভাবে বাড়ি মারলি কেন? তখন বাবলু বুঝতে পারে সর্বনাশ, আমি কাকে কাকা বলছি, কোন জগতে আসছি, এরা তো কেউ মানুষ না। তখন বাবলু প্রথমবারের মতো বুঝতে পারে সে একটা ভিন্ন জগতে চলে আসছে। যাই হোক, ওই কাকা বলে যে আমি দেখি তোকে কিভাবে বাঁচাতে পারি। তুই ছোট মানুষ, তুই আমার ছেলেকে বাঁচিয়েছিলি, তোর প্রতি আমার কৃতজ্ঞতা আছে, তুই আমার ছেলের মতো, দেখি আমি কি করতে পারি। কিন্তু এখানে অনেক কিছুই করা যায় না, আমাদের নেতার যেটা হুকুম সেটাই শিরোধার্য। যাই হোক, পরের দিন আবার বাবলুকে সেই গাছের নিচে নিয়ে যাওয়া হয়। আগের মতোই সবাই আসে, সেই বৃদ্ধ লোকটিও আসে। আজকে বৃদ্ধ লোকটি সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, আচ্ছা সে কি পাতালে বসে মেরেছে নাকি স্বর্গে বসে মেরেছে? বাবলু বুঝতে পারে না ঘটনা কি। পাতালে বসে মারবো আর স্বর্গে বসে মারবো, কেমন কথা? মানে তাদের যে কথাবার্তার যেই ধরন, এটা প্রথমত তাদের ভাষা বোঝে না। মাঝে মাঝে কিছু বাংলা ভাষা বাবলু বুঝতে পারে, যখন তারা বাংলা ভাষায় কোনো কোনো ওয়ার্ড বলে তখনই শুধু বুঝতে পারে, এছাড়া বাবলু তাদের কোনো কথা বোঝে না। আর তাদের অনেক কথা যেটা যদি বাংলাতে বলাও হয়, এইটারও গভীরতা বাবলু ধরতে পারে না, কারণ বাবলুর বয়স তো কম, 11-12 বছর বয়স, সাধারণ কথাগুলো সে ধরতে পারবে। তখন এর মধ্যে থেকে একজন বলে ওঠে, যেহেতু ইনসান, ও পাতালে যাবে কিভাবে আর উপরে উঠবে কিভাবে? ও জমিনে বসে মেরেছে। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, আজকের মতো এতটুকুই থাক, আজকের বিচার এই পর্যন্তই, আমার অন্য জায়গায় বিচারে যেতে হবে, কালকে আবার দেখবো ওই বিষয়টা, এতটুকু আমার জানার দরকার ছিল। ওই দিনের মতো সবাই আবার চলে গেল। আবার বাবলুকে সেই জায়গায় নিয়ে আসা হলো। বিকালের দিকে যখন বাবলুর কাছে মনে হয়েছে বিকাল বিকাল, তখন ওই যে রুমটা, ওই রুমের উপরের দিকে একটা জানালা ছিল। বাবলু কি করেছে, খুব তো বেশি উপরে না, সে কোনো না কোনোভাবে বেয়ে বেয়ে উপর দিকে উঠেছে। উঠে দেখে বাহিরে অনেক বাচ্চা খেলাধুলা করছে। এই বাচ্চাগুলো মানুষের মতোই, আশেপাশে অনেক ফাঁকা, খুব সুন্দর পরিবেশ। এইটা দেখার পর সে আবার দেয়াল বেয়ে নেমে যায়। আসলে এই কয়েকদিন তো বাবলুর একটা ঘোরের মধ্যে ছিল যে কি অবস্থা। ওই দিন হঠাৎ করে সে দেখে যে ওই রুমের পাশে আর একটা রুম রয়েছে। ওই রুমে দাড়ি গোঁফওয়ালা একজন ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তিকে দেখে বাবলু খুবই অবাক হয়, এবং ওইটুকু বয়সেই বাবলু বুঝতে পারে যে আশেপাশে কেউ মানুষ না হলেও এইখানে যে আটক যিনি আছেন তিনি একজন মানুষ। তখন ওই ব্যক্তিকে বাবলু জিজ্ঞেস করে, জো কাকা তুমি এখানে কেন? তখন ওই ব্যক্তিটি বাবলুর দিকে তাকায়, তাকিয়ে বলে যে আমি এখানে কেন সেটা তো পরের কথা, কিন্তু বাবা তুই এখানে কেন? তুই তো ছোট মানুষ, নিশ্চয়ই বড় একটা অপরাধ করেছিস, না হলে তো এখানে আসার কথা না। তখন বাবলু বুঝতে পারে না যে সে কি অপরাধ করেছে। বলে যে আমি তো কোনো অপরাধ করি নাই। তুমি কি করেছিলে? বলে আমি একটা বড় অপরাধ করেছিলাম, আজ 17 বছর যাবত আমি এখানে বন্দি আছি, আমাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, আমার মৃত্যু অবধি আমাকে এখানেই থাকতে হবে, আমার পরিবারের লোক আজও জানে না যে আমি কোথায় আছি। এখন বাবলু হঠাৎ করে দেখে যে ওই ব্যক্তির যে সেল আর তার সেলের মধ্যে একটা পর্দা পড়ে গেল। ওই ব্যক্তিকে আর দেখতে পেল না সে, তার বাড়ি কোথায়, কি আশয় বিষয় কিছুই বলতে পারে না। এই বিষয়ে যে প্রশ্ন করবে তাকে, এটাও বলার সুযোগ হয়নি। যাই হোক, যখন দেখলো যে হঠাৎ করে ব্যক্তিকে দেখা যায় না, তার বাবলু তাকে বলে, কাকা ও কাকা কোথায় গেলে? কিন্তু কোনো সারা শব্দ নাই। হয়তোবা অল্প সময়ের জন্য এই দুটো সেলের মধ্যে যে অদৃশ্য পর্দা ছিল সেটা ভ্যানিশ হয়ে গিয়েছিল বলেই বাবলু সেটা দেখতে পেয়েছিল। তারপর আবার সেই পর্দা পড়ে যায়। যাই হোক, পরের দিন আবার বাবলুকে সেই গাছতলায় নিয়ে যাওয়া হয়, কিন্তু বাবলু বুঝতে পারে না যে বারবার তাকে বলা হচ্ছে যে এটা করেছে ওটা করেছে, কিন্তু আসলে বাবলুর অপরাধটা কি। ওই দিন ওই বৃদ্ধ খুব রাগান্বিত হয়ে বলে যে একটা বিষয় নিয়ে এত সময় দিতে পারবো না, এখন বলো এই ছেলে কি মারছে? তোমার ছেলেকে মারছে?
তখন সেই কান্না করা মহিলাটা যখন আসে তখনই কান্না করা বলে যে হ্যাঁ এই ছেলেটাই মারছে। তখন বাবলু বলে যে না, আমি তো কোনো ছেলেকে মারি নাই। তখন ওই যে কফিনটা সামনে নিয়ে আসা হয়, খুলে দেওয়া হয়, দেখে সেখানে ফুটফুট একটা ছেলে শুয়ে আছে। ছেলেটি খুব নিষ্পাপ, মানুষের বাচ্চাদের মতোই। তখন বাবলু বলে, এই ছেলেকে আমি তো কখনো দেখিও নাই, আমি কিভাবে একে মারবো? ওই অবস্থাতে ওই যে তাকে কাকা বলতো, গায়ের রং কালো, উনি এখানে আসেন, ওই বৃদ্ধ লোককে সালাম দিয়ে বলেন যে সর্দার, আমি এই ছেলেটার বিষয়ে একটু কথা বলতে চাই। তখন বলে বলো। তখন বলে এই ছেলেটা খুব ভালো, এমনি দুরন্ত কিন্তু খুব ভালো। আমার ছেলে হঠাৎ করে পানিতে পড়ে গিয়েছিল, ছেলেটি উদ্ধার করেছিল। আমি এই ছেলের প্রতি কৃতজ্ঞ, ও মানুষের জীবন বাঁচায়। ও যদি জানতো যে এটা কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যাদের বুদ্ধি জ্ঞান রয়েছে, তাহলেও কখনোই আঘাত করতো না। আমি এর সাক্ষী, আপনি চাইলে এটার প্রমাণ নিতে পারেন, আমাদের সম্প্রদায়ের আরো যারা আছে তাদের কাছ থেকে প্রমাণ নিতে পারেন যে আমি যেটা বলছি সেটা সত্য কিনা। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে আচ্ছা, ও যে সত্য কথা বলছে বলে দাবি করছে, এটার কোনো সাক্ষী কেউ দিতে পারবা? তখন কয়েকজন বলে যে হ্যাঁ, ওই ছেলেটি ওনার বাচ্চার জীবন বাঁচিয়েছিল, আমরা সেটা দেখেছি দূর থেকে। তখন ওই বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চিন্তা করেন, চিন্তা করার পরে বলেন যে আচ্ছা বলো তো, সে কি যখন আঘাত করেছিল, ওই মহিলাকে জিজ্ঞেস করেন কি তোমার ছেলে কি রূপে ছিল, সে কি ইনসান রূপে ছিল নাকি অন্য কোনো রূপে ছিল? তখন ওই মহিলাটি থতমত খেয়ে বলে যে আমরা তো আমাদের এক শহর থেকে ফিরছিলাম, আমার ছেলের খুব পানি তেষ্টা পায়, তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ শকুনের রূপে একটা তাল গাছের উপর বসি এবং ওকে বলি যে পানি খেয়ে আসো। ও তখন সাদা সাপের রূপে পানি খেতে যায়, আর তখন এই ছেলেটি আঘাত করে। তখন জিনটি বলে যে মানুষের স্বভাবজাত ব্যাপার হচ্ছে সাপ দেখে ভয় পাওয়া, এবং সাপ দেখে ভয় পেলে তারা আঘাত করে। আর ও তো বাচ্চা মানুষ, ও তো বুঝতে পারেনি, পরিণত বয়স হলে ওকে আমি আমৃত্যু কারাদণ্ড দিতাম বা মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু ও তো বুঝতে পারেনি। তারপর তোমার ছেলে সাপের আকৃতিতে সেখানে গেছে, সুতরাং আমি তো তাকে আর সাজা দিতে পারি না। আর তাছাড়া ওর যে স্বভাবের বর্ণনা আমাদের স্বজাতির কাছ থেকে পেলাম, তাতে করে ও ভালো ছেলে, সুতরাং এই রায় এটাই, ওকে মুক্তি দিয়ে দিলাম, ওর বাড়িতে ফেরত যাবে। এই রায় হয়ে গেলেও সকলে মেনে নেন, কিন্তু ওই যে মহিলা কান্নাকাটি করছিল, উনি রায়টা আসলে ওইভাবে মেনে নিতে পারেননি। মায়ের মন তো, স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথাও না। তারপরও সর্দারদের হুকুম কিন্তু শিরোধার্য। মহিলাটি বলে ঠিক আছে, আমি রায় মেনে নিলাম, কিন্তু আমার সন্তান মারা গেছে, আমি তো বুঝতে পারছি আমার কষ্টটা কি। তারপর ওই বৃদ্ধ লোকটি বলে সবর করো, নিশ্চয়ই সবরকারীদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তোমার কল্যাণ করবেন। এই কথা বলে ওই দিনের মতো বিচার কার্য শেষ হয়ে যায়। পরের দিন বাবলুকে ওই যেই লোকগুলা নিয়ে এসেছিল, 4-5 জন একটা মিলে নিয়ে এসেছিল, তারা ওই যে কালো রঙের যে ব্যক্তিটা যাকে কাকা বলতো তার কাছে বুঝিয়ে দেয়। ওই ব্যক্তিটি বাবলুকে বলে চোখ বন্ধ করো। বাবলু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য, এরপর চোখ খুলে দেখে কি যে ওই বাবলু সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দৌড়ে সে বাড়িতে চলে যায়। বেশ কয়েকদিন পরে বাড়িতে এসেছে, যাওয়ার পর তার মা বলে কিরে বাবলু, তুই না মাত্রই গেলি, আবার কোথা থেকে আসলি? আর তোকে কত সুন্দর পরিপাটি করে আমি বিদায় দিলাম, তোর এই অবস্থা কেন? বাবলু বলে যে কোথায় আমাকে বিদায় দিলাম, আমি তো মাত্রই বাসায় আসলাম। তখন বাবলু সব ঘটনা খুলে বলে। বাবলু দূর থেকে সেই কালো গায়ের রঙের সেই কাকাকে দেখছে, কিন্তু বাবলু কিন্তু বুঝতে পেরেছে তারা কেউ মানুষ না এবং তাকে কেউ দেখতেও পাবে না। দূর থেকে ওই ব্যক্তিটি হাত দিয়ে বিদায় জানিয়ে তিনি ভ্যানিশ হয়ে যান। বাবলু তার মাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু তার মা তো কিছুতেই বিশ্বাস করে না, যে না এটা তো সম্ভবই না, তুই আবার কখন গেলি? আমি তো এই কয়েকদিন সবসময় তোকে খাওয়ালাম, গোসল করাইলাম, স্কুলে পাঠাইলাম, তুই বলতেছিস যে তুই কয়েকদিন ছিলি না, ঘটনা কি? বাবলু কাউকে বিশ্বাস করাতে পারে না। তবে তার মা একটা বিষয় লক্ষ্য করেছিল যে বাবলুর রূপে সে যখন অন্য একটা ছেলেকে যত্নাত্তি করছিল, এই ছেলেটির মধ্যে বেশ কিছু স্বভাব ভিন্ন রকমের ছিল। যেমন সে রেগুলার স্কুলে যেত, ওই কয়েকদিন আর কি
কারোর সাথে তেমন কোনো কথা বলতো না। গ্রামের বেশ কিছু লোক তাকে দিয়ে গাছে উঠিয়ে ডাব তেঁতুল এগুলো পাড়াতে চেয়েছিল, কিন্তু সে ওঠেনি। মানে বাবলুর আমূল পরিবর্তন লক্ষ্য করেছিল। তখন বাবলুর মা বাবলুকে নিয়ে একজন ভালো হুজুরের কাছে যান। হুজুরের কাছে যাওয়ার পর তখন ওই হুজুর বলেন যে হ্যাঁ, বাবলু যেটা বলেছে সেটা সত্য, আর তুমি যাতে বাবলুকে হারিয়ে কষ্ট না পাও এই জন্য জিনদের মধ্যে থাকা একজন ব্যক্তি তার সন্তানকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিল। আর সেটা হচ্ছে যে এই যে যেই জিনের সন্তানকে বাবলু বাঁচিয়েছিল সেই সন্তানকেই বাবলু সাজিয়ে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে তুমি তোমার ছেলের শোকে ভেঙে না পড়ো। বাবলু চলে আসছে এবং চলে আসার সাথে সাথে ওই ছেলেও সে তার পিতামাতার কাছে ফেরত গেছে। তো এভাবেই বাবলুর এই ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। তো প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিভাবে দেখেন একটা মানুষকে ওই পরিবেশ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন, আর বাবলু তার প্রিয় মানুষদের কাছে আবার ফেরত আসতে পেরেছিলেন। কেউ যদি যে কোনো প্রাণী হোক, জিন হোক, মানুষ হোক, কারো উপকার করে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এর প্রতিদান তো অবশ্যই দেন। বাবলু যে ছেলেকে বাঁচিয়েছিল, এই বাঁচানোর ওসিলায় কিন্তু বাবলু বিশাল এক বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিল আল্লাহর ইচ্ছায়। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব মানুষকে উপকার করার জন্য, এমনকি কোনো প্রাণীকেও যেন আমরা কষ্ট না দিই। যার সাথে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনাটা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয়, এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হবার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোনো একটা কলেজে পড়ালেখা করত, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনাটা চলে যাই। ঘটনার শুরুর একদিনে ওনাদের দাদুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরেদের নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সব কিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে দুই একটা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলের টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুরে এসেছিলাম, তিনি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়, এবং রিক্সা পায়নি সে এত রাতে। এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে, আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নয়। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্পপোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্পপোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা, এবং প্রত্যেক সড়কে ল্যাম্পপোস্ট আছে কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারেলি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো
তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় আসতে আসতে তার হেঁটে আসতে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রা ভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? তা ওদের দারোয়ানের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আধ্যাত্মিক মানে দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করছেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা লাগা ভাব। তবে আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্চাকে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি, আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় এমনিতেই আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানায়, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাইতের ডিউটি আমি করি প্রত্যেক দিন, আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আসিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও, তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশে ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি পেয়ে শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এপাশ থেকে ওপাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছে, নয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান, ঘুমের করে কি না কি দেখছেন, আমার পেছন পেছন কে হয়ে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি, মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাতাহাতি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নখ, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশুদিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে, নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকালে সকালে উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর, তুই আমাকে কেমনে এখানে, মানে তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস সেখানে থাকা যাবে না? কী হয়েছে সেটা বলবি তো আগে নাকি? যেটা বলে, আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে এদিকে সেদিক তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ের ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই, ছাদের উপর বসে রেলিংয়ে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক
ভেতরে ঢুকতে যাব ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল। আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখা তো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রকের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র দেখেছে বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজেই ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন আহামরি রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কীরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়। ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, তাবিজ কী রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরও অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করে, কিরে, দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বাঁ হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটপট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাবার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে, আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয়, একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে ওঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাবার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে, তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচণ্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল?
কেউ কিছু বিশ্বাস করেনি। উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের দু হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চোখ খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলে, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলেমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানে ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাবাকে যেভাবে হুমকি দিত আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি। টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে, এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনের দুহাত দিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবার চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো। দাঁতের ফাঁকে গরুর ভুঁড়ি ঝুলছিল। দুই হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছে, মানে বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে ওই দিন ওখানে খুব ক্ষুধায় পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনিই সে দৌড় দেয়। দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিকমতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো। গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিংয়ে যায়। মেঝেতে কেউ ছ্যাঁচড়ালে, মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে হেঁটে যাচ্ছিল, রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেলা মুরগি ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে।
ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন, তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন, কালকে আসছি আমি আপনার বাসায়, সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি, মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল, এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকেও হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি। মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরও ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিংয়ের সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলার ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেবার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারেনি এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে, ওই গ্রামেই, তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা, কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায় যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়, কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরও 20টি তাবিজ বের করে আনে এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সব কিছু ভালোই স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সব কিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থ হতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল এবং খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এইটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই আপনার ঘটনার জন্য। অনেকে যা দেখে তা বিলিভ করবে না এবং এটাই স্বাভাবিক, এবং বিলিভ করাটা কিন্তু অস্বাভাবিক। বিলিভ করাটা কিন্তু এখনকার যুগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করছি বিলিভ করাটা অস্বাভাবিক, কিন্তু যারা করছে তাদের হয়তো আমাদের ঘটনাগুলো ভালো লাগবে এবং আজকের ঘটনাগুলো এরই প্রমাণ। জামালপুরে আমি যখন গিয়েছিলাম তখন জামালপুরের ফৈতি গোরস্থান, জামালপুরের গজনিতেও আমি কয়েকবার গেছি। গজনি খুবই হন্ডেড জায়গা এবং গজনি রিলেটেড আমি কিছু লোকের সাথে কথা বলেছি এবং সেখান থেকে হয়তো কিছু ঘটনা আসবে। ঝিনাই ব্রিজ, যারা জামালপুর থাকেন, ঝিনাই ব্রিজের সামনে একটা ছোট্ট মসজিদ আছে, সেটা নিয়ে একটা ঘটনা আছে। এটা নিয়ে আমি একবার শেয়ার করেছিলাম, আমি চেষ্টা করব এটা সামনে আবার শেয়ার করতে। এবং ওইখানে একটা জায়গা আছে, ওইটা হচ্ছে এগ্রিকালচার, এবং ওইখানে প্রায় সময় আমি যখন যেতাম তখন শিয়াল দেখতাম। এখনও শিয়াল আছে কিনা আমি জানি না, রাজন ভাই ভালো বলতে পারবেন। রাজন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি চাইবো আপনি আরও ঘটনা কালেক্ট করেন এবং আমাদেরকে শেয়ার করেন। আশা করছি আপনি এখন শুনছেন আমাদের ঘটনাগুলো এবং আপনি এই মুহূর্তে লাইভ চ্যাটে আছেন। যদি থাকেন তাহলে আপনি একবার হলেও শাউট করবেন। তো আজ এই পর্যন্তই। আমরা সামনের বৃহস্পতিবার আপনাদের সবার সাথে আবারও দেখা করব, আরও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে, আরও কিছু লোমহর্ষক ঘটনা নিয়ে, আপনাদের শরীরের রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো ঘটনা নিয়ে। আগামী এপিসোড 33 নম্বরে আপনাদের আবারও আগের থেকেই আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে আমি একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি।
যেই ঘটনাটি প্রথম দিকে একটু অশ্লীল কথা থাকলেও এই ঘটনাটি বেশ রহস্যজনক একটি ঘটনা। আমাদেরকে পাঠিয়েছেন ইমতিয়াজ আলী। চলুন আমরা সরাসরি তার ঘটনায় চলে যাই। লিখছেন, শাড়ির আঁচলটা এক টানে খুলে ফেললাম। তখনই চোখের সামনে ভেসে উঠল সুমাইয়ার অর্ধউলঙ্গ দেহ। আমি জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়লাম। এক্ষুনি তাকে ভোগ করতে হবে। তার ধপধপে নরম সাদা দেহ অনেক আগ থেকেই উপভোগ করার চেষ্টায় ছিলাম এবং আমার ইচ্ছে আজ তা পূরণ হতে যাচ্ছে। বিছানায় তাকে ফেলেই তার উপর ঝাঁপিয়ে পড়লাম। ব্লাউজটা টান দিয়ে ছেড়ে ফেলি, ভেতরটাও টান দিয়ে খুলব। ঠিক তখনই জানালায় কারো দাঁড়িয়ে থাকার ইঙ্গিত পাই আমি। মাথাটা তুললে আমি জানালা দিয়ে যখন তাকাই তখন কিচ্ছুই দেখি না। সুমাইয়া বলল, কি হয়েছে রে, করবি না? আমি সুমাইয়ার কথায় কান না দিয়ে উঠে দাঁড়ালাম এবং ওই অবস্থা থেকে উঠে দাঁড়াইছি এবং ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যাই। জানালাটা কাচের, তাই বাইরে কিছু দেখতে পাচ্ছি না। আস্তে করে জানালাটা খুলে বাইরে তাকাতেই দেখি কেউ একজন দৌড়ে পালিয়ে গেল। তৎক্ষণাৎ আমি দৌড়ে দরজা খুলে বাইরে আসলাম। ততক্ষণে পালিয়ে গেছে যে বাইরে তাক লুকে লুকে দেখছিল। কিছুই বুঝলাম না। রাত প্রায় 1টা বাজে। এত রাতে আবার এই জায়গাতে আসবে বা কে? যাই হোক, আমি আমার রুমের আবার চলে গেলাম এবং সুমাইয়া অর্ধ উলঙ্গতেই শুয়ে আছে। আমি আবার ওর গায়ের দিকে উঠতে যাব, ঠিক তখনই আবার জানালায় সেম একটা শব্দ। আচমকা জানালায় নজর দিয়ে ফেলে আমি, আর দেখতে পাই একটা বাচ্চা ছেলে জানালায় দাঁড়িয়ে আছে, যার বয়স 5 বা 6 শিশু হবে। তার মন খুবই নিষ্পাপ, আর দেখে মনে হচ্ছিল সে কান্না করছে। সুমাইয়া এবার বিরক্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে উঠে যায়। আমি সুমাইয়ার দিকে তাকাতেই সুমাইয়া বলল, তুই কি বাল করতে এসেছিস? কিছুই তো করতেছিস না, আমি চলে যাচ্ছি বাসায়। তখন আমি আবার বললাম, দাঁড়া রে দাঁড়া, তোরে সারা রাতের জন্য 2000 টাকা ভাড়া করেছি, এখন মাত্র 1টা বাজে, এখনই যাবি মানে? আর জানালা এই বাচ্চাটা কে? তোর সাথে কি এসেছে? তখন সুমাইয়া বলছে, কই বাচ্চা, মদ কি বেশি খাইয়ে ফেলছিস নাকি? সুমাইয়ার কথা শুনে আমি হতভাগ হয়ে গেলাম। আমি আবার জানালায় তাকিয়ে দেখি কেউ নাই। সুমাইয়াকে বললাম, এইমাত্র একটা বাচ্চা ছিল, তুই দেখিসনি? এই সর, আমি বাসায় যাব। কিসের বাচ্চা? আর ঘড়ি দেখ, এখন ভোর 4টা বাজে, রাত শেষ। আমি চলে গেলাম। আমার গেঞ্জিটা আমার মুখে ছুঁড়ে মেরে সুমাইয়া চলে গেল। কনফিউজড হয়ে বসে গেলাম বিছানায়। রুমে ঢোকার আগে ঘড়িতে আমি দেখেছি 11টা বাজে। চোখের পলকে 4টা বেজে গেল কিভাবে? মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে আমার। অমনি বিছানায় শুয়ে পড়ে কখন যে ঘুমিয়ে গেছি তা আমি আসলে টেরই পেলাম না। আর যাবই না কেন, খুবই ক্লান্ত ছিলাম আমি। সকালে ঘুম থেকে উঠে দেখি 11টা 25 বাজে। আমি গতকাল রাতে সুমাইয়া নামের মেয়েকে ভোগ করার জন্য একটা ভাড়া বাড়িতে আনছিলাম, একটা বাসা ভাড়া করেছিলাম। এলাকায় নাম করা খারাপ মহিলা সে। তাকে নাকি যতই ভোগ করুক কেউ, তৃপ্তি কমে না। আর রিভিউ শুনে আমিও ভাড়া করলাম তাকে। বন্ধুর বাসা খালি করে তাকে নিয়েও আসলাম। কিন্তু কি ঘটে গেল? যাই হোক, বাসায় যাওয়া যাক। এই বলে শোয়া থেকে উঠে বাইরে চলে আসলাম। বাজারে একটা কোনায় আমি দাঁড়িয়ে একটা সিগারেট ধরাই। ঠিক তখনই চোখের তলে পড়ে রাস্তার ওপাশ থেকে কাল রাতের ওই যে ছেলেকে দেখেছি ছেলেটা দাঁড়িয়ে আছে। চোখ আমার কপালে ওঠার মতো অবস্থা হয়ে গেছে। কিরে, কল্পনাতে যাকে দেখলাম নাকি বাস্তবে দেখলাম নাকি আফসাই দেখলাম? যাই হোক, যেটাই দেখেছি, কিন্তু সেই ছেলেটা তো এখন আমার সামনে রাস্তার ওই পাশে। ছেলেটা আমাকে ফলো করছে নাকি? আমার এমন একটা চিন্তা হলো। একেবারে আমার চোখে চোখ রেখে সে তাকিয়ে আছে টকটক করে।
আমি খেয়াল করছি ছেলেটা বিড়বিড় করে কি যেন বলতাছে। অনেক দূর থেকেই শুনতে পাচ্ছি না আমি অনেক দূরে ছিলাম, রাস্তার এপার ওপার। কিছুক্ষণের মধ্যে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ছেলেটা হুট করে রাস্তার মাঝখানে চলে আসে। আমি সিগারেট ফেলে ছেলেটাকে দাগ দিচ্ছি, জোরে জোরে চিল্লাচ্ছি। ছেলেটা রাস্তার মাঝে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে, একের মাঝখানে রাস্তার। আমি দৌড়ে ওর কাছে যেতে চাইলাম, ঠিক তখনই একটা ট্রাক এসে ওই ছেলেটাকে হ্রাস করে উড়িয়ে দিয়ে চলে গেল। আমার চোখে মুখে যেন নিমিষের মধ্যে অবশ হয়ে যাচ্ছিল। আমি টেনশন করছিলাম। সিনটা দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সব কিছু ঝাপসা, স্পষ্ট দেখছি না। কয়েকজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে বসি। ভালোভাবে তাকিয়ে আমি খেয়াল করলাম রাস্তার পাশে আমি বসে আছি। আশেপাশে লোকজন ভিড় করে আছে। একজন বৃদ্ধ লোক এসে আমার পাশেই হাঁটু গেড়ে বসে। আর কথা শুনে আমি নিজেকে এরকম, ওই লোকটি যেভাবে বলছিল ওই লোকটির কথা শুনে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। এই বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্টে আমি দেখলাম মারা গিয়েছে, তাই না? ওইখানে ওই লোকটা নেই, অথচ আমার চারপাশে এত ভিড় কেন? আমি মাথা তুলে লোকটাকে জিজ্ঞেস করলাম, একটা বাচ্চা ছেলে একটু আগে এখানে অ্যাক্সিডেন্ট করেছে, সে কোথায়? লোকটি আমার কথা শুনে যেন খানিকটা অবাকই হলো। উনি বললেন, কই, এখানে তো কোনো গত 3 মাস আগেও বা 3 মাস যাবতও কোনো কেউ মারা যায়নি অ্যাক্সিডেন্ট হয়ে। 3 মাস আগে একটা হয়েছিল, তাও একটা কুকুরের সাথে। তুমি কি বলতে চাচ্ছ ঠিক করে আমাকে বলো তো? তোমার শরীর খারাপ, হয়তো বাসায় যাও তুমি। লোকটির কথা শুনে আমি আরও বেশি কষ্ট পেলাম বা বিভষ্ট হলাম। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল ফোন নাই। বুঝেছি তখন আমার হাতে মোবাইল ফোন ছিল, কেউ চুরি করে নিয়েছে। আমি উঠে তাকিয়ে উত্তর দিলাম, 11:25। মাথায় আকাশ ভেঙে পড়ে যায় আমার। আমি বাসা থেকে বের হয়েছিলাম 11:25-এ, এখন 11:25 কীভাবে বাজবে? খুব একটা গলদধার মধ্যে আমি আটকে গেছি। তো যাই হোক, আমি এইবার একটু ঘড়ির দিকে তাকালাম। যখনই দেখছি ঘড়ির দিকে শুধু 11:25। এরপরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। এক দৌড়ে চলে এসেছি নিজের বাড়ির সামনে। বাসায় ঢুকেই বউকে ডাক দিলাম, বউ, ও বউ, রান্নাঘরে তুমি? রান্নাঘর থেকে আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার বউ ছিঁড়ে চলে এসেছে এবং আসার পরে এইবার আমাকে বলছে, কি হয়েছে, পুরো শরীর ঘামা কেন? তাজকিয়া, কয়টা বাজে দেখো তো। আমি 11:25-এ আটকে গেছি, তো এই জন্য আমার ওয়াইফকে বললাম, তাজকিয়া দেখো তো কয়টা বাজে। তো তাজকিয়া বলছে, কেন, কি হয়েছে? কোথায় আগে দেখো তো তুমি কয়টা বাজে। তাজকিয়া বলছে 11:25। আমি ধূপ করে বিছানায় পড়ে যাই। তাজকিয়া আমার পাশে এসে বসে। আমার কপালে ছোট ছোট ঘামের ফোঁটা জমছে। আমি তো বুঝতে পারছিলাম। তাজকিয়া শাড়ির আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিচ্ছ। প্রায় মিনিট 20 চুপ করে তাকিয়ে বলে, 11:25। লাফিয়ে উঠে আমি বললাম, মাত্রই না বললা 11:25, আবার কেন 11:25 চাচ্ছ তুমি? কোনো কি সমস্যা হয়েছে? এখনও ঘড়ির দিকে তাকিয়ে মনে করতেছে 11:25 বাজে। লাফিয়ে উঠে আমি বললাম, মাত্র আবার বললা 11:25। ওই আমারটা তো তোমারটা তো সেম হয়ে আছে। এখন ঘড়ির দিকে এক মনে এক প্রাণে সে তাকিয়ে আছে এবং টিক টিক করে কিছুক্ষণ পর পর 11:26 বাজলো বা বেজে দিল, এমন কেউ একটা আমাদের মনে হয়। এখনও আমার ওই ভয়টা কাটেনি, কেননা আমি যখন খুশি হয়ে তাজকিয়াকে জোরে ধরলাম, তাজকিয়া কোনো রিয়াকশন নেই। আমি আবার তাজকিয়াকে বলি, কয়টা বাজে দেখো তো।
দেখি 11টা 25 বাজে আবারও। আমি জ্ঞান হারিয়ে যাই। আবার চোখে ঝাপসা দেখি চারপাশে বাড়ির লোকজন দাঁড়িয়ে আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ি ঝাপসা, তাও ঘড়ি বলতেছে 11টা 25 বাজে। জেদ করে আমি আমার বসা থেকে উঠে থেকে বসলাম এবং সবাই ভয়ে সরে যায়। আমি বাসা থেকে বের হয়ে দরজায় দাঁড়াই এবং দরজায় দাঁড়ানোর পর মাথা পুরো ঝিমঝিম করে আছে। কি হচ্ছে আমার সাথে? ঠিক তখনই আমার মুচকি হাসছে, মানে আমার নিজেরই মুচকি হাসি পাচ্ছে। এইবার আমি বুঝে গেলাম যে এই বাচ্চাটি এই সকল নষ্টের গোড়া, এই সকল নষ্টের মোড়া হচ্ছে এই বাচ্চাটি। দরজা থেকে দৌড়ে ওর পিছন নিতে হবে। আমি ওর পিছনে নেওয়ার চেষ্টা করেছি। আমি পিছন থেকে ওকে ডাকও দেই এবং আমি ঘাড় ঘুরে তাকিয়ে পিছিয়ে দেখি কেউ নেই। আবার আমাকে পেছন থেকে সে অন্য একটা কণ্ঠে ডাক দেয়। আমি পিছনে ঘুরে দেখি দরজার পাশে বিশাল একটা গাছ। সে আমাকে বলতেছে, মৃত্যুর ডাক এত জোরে পছন্দ তোমার? ডাকের সাথে সাথেই তাকাইলি? এমন কথা শুনে আমার গায়ের কেশ দাঁড়িয়ে গেল মুহূর্তের মধ্যেই। একটা গাছ আমার সাথে কথা বলছে, এটা কেমন কথা? এ কেমন অলৌকিক ঘটনা? ভয়ে আমি আবার এক দৌড় দিয়েছি। আমি নোটিশ করে যাচ্ছি আমার চারপাশে থাকা সব কিছুই আমাকে ডাকছে। ওদের কণ্ঠস্বর খুবই ভয়ঙ্কর। ওদের শব্দ শুনেই আমার বুকের ভিতর চিনচিন করে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর শব্দ এর আগে আমি কখনো বা কোনো মুহূর্তে বা কোনো মুভিতেও দেখিনি বা শুনিনি। আমি দৌড়ার মাঝে হঠাৎ একটা পাথরের সাথে হোঁচট খেলাম। এই হোঁচট খাওয়ার সাথে সাথে নিচে পড়ে যাই এবং পাথরের পিছনে যে আমাকে ডাক দিয়ে বলতে গেল এদিকে, মানে আমাকে আমি যখন পড়ে গেছি পাথরের লেগে, তখন বলতেছে, এইদিকে আয় সোয়াইব, তোর মাথাটা ফাটায়। ভয়ে আমি আবার উঠে দৌড় দিতে লাগলাম। আমার চারপাশে সব কিছুই কেমন যেন জীবিত হয়ে গেছে। পাথর, পাখি, গাছ, পাতা, পিঁপড়া সব কিছুই আমার সাথে মনে কথা বলে যাচ্ছে। তারা আমাকে ডাকছে, এই যেন মৃত্যুর ডাক। দৌড়ে এসে আমি বাসার ভিতরে ঢুকে যাই। আমার বউ তাজকিয়া আবার দৌড়ে এসে আমার কাছে দাঁড়ায়। আমি তাজকিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তাজকিয়া আমার কাছে দাঁড়ায়। আমি তাজকিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তাজকিয়া আমাকে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দিয়ে বলল, আপনার কি হয়েছে সোহাইব? এখানে বসুন তো, আপনি বলুন কি হয়েছে আপনার। তাজকিয়া আমাকে বিছানায় বসিয়ে মানে আমার থেকে শুনতে যাচ্ছে এবং তাজকিয়াকে আমি নিজেই জিজ্ঞেস করলাম, তুমি আগে দেখো তো কয়টা বাজে। তাজকিয়া আবার বলে 11টা 25। এটাই আমার সমস্যা। আমি এটাই বললাম তাজকিয়াকে, আমি বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে। তাজকিয়া সেই ঘুম থেকে ওঠার সময় আমি দেখছি 11টা 25। এরপর থেকে 11টা 25ই দেখা যাচ্ছে তাজকিয়া। সবাই ঠিকঠাক আছে, শুধু আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি সব কিছু জীবিত দেখতে পাচ্ছি। আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাজু। সবাই আমাকে ডাকছে মৃত্যুর দিকে। তাজকিয়া আমার কথাগুলো শুনে চুপ করে বসে থেকে বলল, আপনার কি হয়েছে সোহাইব? আমি অবাক হয়ে তাজকিয়ার দিকে তাকালাম এবং ধীর কণ্ঠে বললাম, তুমি কি কিছুই শোনোনি? তাজকিয়া মাথা নাড়িয়ে বলল, না, কিছুই তো শুনিনি। আমি আবার বললাম, কয়টা বাজে? তাজকিয়া বলল, 11টা 25। আমি এবার বসা থেকে উঠে দাঁড়াই। বুঝেছি আমার সাথে কিছু একটা হচ্ছে। আমি একই সময়ের মাঝে আটকে আছি। সব কিছুই জীবন্ত হয়ে গেল। এই ঘটনার সূত্রপাত কোথা থেকে আমি নিজেও জানি না, কিন্তু আমার সাথে কেন হচ্ছে এসব? নিশ্চয় রনি জানবে সব কিছু। কাউকে কিছু না বলে আমি আবার বাসা থেকে বের হয়ে গেলাম এবং তাজকিয়া দাঁড়িয়ে আমাকে বলছে বা আমাকে ডাকছে। আমি পিছনে তাকিয়ে দেখি তাজকিয়া কান্না করছে। আমি চিল্লানি দিয়ে বললাম, কয়টা বাজে? তাজকিয়া বললে 11টা 25। আমি আর কিছুই না বলে হেঁটে চলে আসতে লাগলাম এবং রাস্তার দুই পাশে
থাকা গাছগুলো আমাকে ডাকছে। আবার আমি আলাভোলা হয়ে গেছি, কারো কোনো কথায় কান না দিয়ে বা দিচ্ছি না। আমি অনেকেই ডাকছে আমাকে, আমার এমন মনে হচ্ছে। এবং আমি সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, একটা বিড়াল আমার সামনে সামনে হাঁটছে আর বলছে, চল দুইজনে একসাথে গিয়ে আত্মহত্যা করি, তোর বেঁচে থাকার দরকার নেই। আমি অনমনে হেঁটেই চলে যাচ্ছি। কোনোভাবে হাঁটতে হাঁটতে রনিদের বাসার সামনে এলাম। রনিদের টিনের ঘর। বাইরে থেকে রনিকে ডাক দিতেই রনি দরজা খুলে এসেছে। কোনো কথা না বলেই রনি আমাকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর আমাকে বলল, তোর অনেক বড় বিপদ রিয়াজ। এস। আমি চট করে মাথা তুলে রনির দিকে তাকাই। একমাত্র যে একজনকে পেলাম যে আমার সমস্যা ধরতে পেরেছে। আমি আত্মহারা হয়ে যাই এবং আত্মহারা হয়ে বললাম, আমাকে বাঁচা রনি, আমাকে বাঁচা। আমি আর নিতে পারছি না। কি হচ্ছে এসব আমার সাথে? আমার কি অপরাধ? আমি কিছুই বুঝতেছি না। তুই কি করছস আমি জানি না, রনি বলছে, তবে এটা জানি সে তোকে নিতে এসেছে, সে তোকে নিয়েই যাবে। আরে সেটা কে? কার কথা বলছিস? আমাকে বল। আর আমাকে কেন নেবে? সে কে আমি জানি না। তাহলে তাহলে কি জানিস তুই? আমাকে খোলাসা করে বল প্লিজ, উদ্ধার কর আমাকে। গতকাল রাত 1টায় হুট করে আমার ঘুম ভাঙে। তুই জানিস গত 4 বছর যাবৎ প্যারানর্মাল নিয়ে আমি পড়ে আছি। আমার শরীরে এমন একটা শক্তি আছে যার দ্বারা আমি অশরীরীদের উপস্থিতি টের পাই। রাত 1টায় ঘুম ভাঙার সাথে সাথে আমি উঠে বসি। এই গ্রামে এক ভয়ঙ্কর ও অসীম শক্তির অধীনে থাকা একটা অশরীর প্রবেশ করেছে। আমি মায়াজাল দিয়ে মায়াবী আয়নায় দেখেছি, সেখানে তোকে দেখতে পেয়েছি। বুঝে গেছি এই অশরীরটা তোর জন্যই এসেছে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি তাকে নিজের চোখে দেখেছি। সে একটা বাচ্চা ছেলে। ভুল, তুই বাচ্চা ছেলে নয়, অশরীর। ওটা অশরীরই, ওটা একটা মেয়ে। এই মেয়ে? কিন্তু কে সে? আর বাচ্চাটাও বা কে? মেয়েটার সাথে আমার কি শত্রুতা? আমি তো আজ অবধি কোনো মেয়ের সাথে কিছুই করিনি। কাল রাতে তুই কোথায় ছিলি? রনে জিজ্ঞেস করলো। তখন আমি একটু লজ্জা পেয়ে বললাম, মানে ওই তেঁতুল তলিয়ে, মানে এরকম বলতেই আমি কিন্তু ওর সাথে মানে কিছুই করিনি, এটা আমি রনিকে বললাম। লাইফে একটা ভুল কাজ হয়ে যেত বা করতে গেছি, তাও তো করিনি। ওটার সাথে এটার সম্পর্ক কি? আছে আছে, এরকম আর কোথায় কি করেছিস একটু ভেবে দেখ। এই অশ্লীল মেয়েটার যে মেয়েটা অশ্লীল হয়ে এসেছে, এই মেয়েটার সাথে তোর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আমি তোরে কেমনে বুঝাইতাম? তাজকিয়ার আগে আমার লাইফে কোনো মেয়ে ছিল না দোস্ত। 6 বছর রিলেশন করার পর তাকেই বিয়ে করেছিলাম আমি। বিয়ে করেছি আজ 1 বছর পার হতে যাচ্ছে। এর মাঝেও কোনো মেয়ের সাথে রিলেশন করতে যাইনি আমি। তবে কে ওই মেয়ে যা আমার ক্ষতি করতে এসেছে অশ্লীল হয়ে? আমাকে কি একেবারে ওই মেয়েকে দেখাবি, ও দেখাতে পারবি? তখন রনি বলল, দাঁড়া, আমি আমার মায়াবী আয়নাটা আনতেছি, আয়না তোকে আমি দেখাচ্ছি সেই মেয়েটাকে, দেখ তো চিনতে পারিস কিনা। এই কথা বলে রনি ব্যাগ থেকে আয়নাটা বের করে এবং আয়নার নিচে রেখে একটা মোমবাতি আয়নার পাশে রাখে। এরপর কি যেন একটা বেরবেরি করে পড়তে লাগলো রনি। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে রনির নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি অবাক হয়ে যাই। তখনই চোখ যায় আয়নার দিকে। আয়নাতে আমি যে মেয়ের ছবি দেখছি, ওটা দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি এই মেয়েটাকে জানি। এই মেয়েটা কে এটা আমি জানি, কোথায় যেন দেখেছি। এরই মাঝে হুট করে রনি শুয়ে পড়ে। আমি লাফ দিয়ে উঠে রনিকে ডাকতে লাগলাম। এরপর ওর মাথা তুলতেই দেখি রনির চোখটা কেউ খুলে নিয়ে গেছে আর রনির নাক দিয়ে রক্ত ঝরছে। সবচেয়ে বড় কথা, রনি আসলে সেদিন রাতেই মারা গেছে। আমি পুরোই স্তব্ধ হয়ে গেলাম। চারপাশে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে, চোখ মুখ লাল হয়ে আছে আমার। ফেসে গেছি আমি 11টা 25 মিনিটের মাঝে। আমি বের হতে চাই এই অভিশাপ থেকে,
কিন্তু কিভাবে বের হব? কে করবে আমাকে সাহায্য? আমি আমার জানা মতে আমি কখনো কারো ক্ষতি করিনি, কখনো কারো মনে কষ্ট দেইনি। তাহলে কেন? আর যে মেয়েটা মায়াজালে দেখছি আমি, এই মেয়েটার সাথে আমার 3 দিনের পরিচয়, তবুও অনেক ভালো ছিল। তবে এই মেয়েটাকে কেন দেখলাম আমি ভাবতে পারছি না। আমার মাথায় কিছু আসছে না। আমি আর নিতে পারছি না, পাগল হয়ে যাব আমি। বের হতে চাই এই 11:25 থেকে। আমি ভাবনার মাঝেই আমার চোখে পড়ে যায় দরজার নিচ থেকেই খুলে যায় আমার সামনের দরজাটা। বাইরে সেই বাচ্চা ছেলেটিকে আমি দেখতে পাচ্ছি। বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, খুব অসহায় চোখে তাকিয়ে আছে, যেন তার মনে আমার মতো অনেক কষ্ট। আমি বসা থেকে উঠে ওর দিকে এগিয়ে যাই। বাচ্চা ছেলেটা আমার চোখের দিকে এক নজরে তাকিয়ে আমি ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ি এবং এরপর 2 হাত জোর করে বিনীত অনুরোধ করতে লাগলাম, কি করেছি আমি বলো? কি আমার অপরাধ? আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছ তুমি? আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমি ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে মুক্তি দাও প্লিজ। আমার কথা শুনে বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর দিকে তাকিয়ে যখন কিছু বলতে যাব, সে আর সুযোগ দিল না বলতে আমাকে। বাচ্চা ছেলেটা আমার চোখ সরিয়ে উল্টো দিকে তাকায়, আমার চোখের দিকে তাকাচ্ছে না। এরপর ঘাড় ফিরিয়ে সে চলে যাচ্ছে। আমি ওর যাওয়া দেখছি। সে তো ছোট্ট, তার ছোট ছোট পাগুলোকে ধীরে ধীরে নাড়িয়ে এগিয়ে যেতে লাগলো। পায়ে স্যান্ডেল নেই। আমি কি ভাববো? ভাবার মতো কিছুই পাচ্ছি না। এই বাচ্চা ছেলে আমার সকল সমস্যার কারণ। এই বাচ্চাই এই বাচ্চাই জানাতে পারে যে কি আসলে রহস্য, কেন আমার সাথে এমন হচ্ছে। আমি বসা থেকে উঠে ওর পিছন নিতে লাগলাম। আমার কিছু করার নাই। আমার আর কোনো উপায় নেই। আমি আর নিতে পারছি না, আটকে থাকতে পারছি না এই সময়ের বেড়াজালে। বাচ্চা ছেলেটাকে খেয়াল করলাম জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও পা দিলাম জঙ্গলের সীমানায়। কি বা করব? আমার পরিস্থিতির চেয়ে মৃত্যুই ভালো। এই বাচ্চার পিছু নিয়ে আমাকে মরতে হয় তবে আমি মরবো, সমস্যা নেই। কিন্তু আমাকে এটা জানতে হবে কেন আমি এই অভিশাপের শিকার হচ্ছি, কেন আমার জীবনটা 11:25 আটকে গেছে। হয়তো আমাকে বাঁচতে হবে, নয়তো এর রহস্য আমাকে জানতে হবে। বাচ্চা ছেলেটা জঙ্গলে আঁকাবাঁকা পথ বেয়ে হেঁটে অনেক গভীরে চলে এসেছে। আমিও তার পিছু নিতে চলে এসেছি। আচমকা ছেলেটা তার পা চালানো বন্ধ করে দেয়। আমিও থমকে দাঁড়াই এবং মাথাটা তুলে আমি তাকিয়ে দেখি ছেলেটা ঠিক সামনে একটা বৃদ্ধ লোক বসিয়ে আছে। বৃদ্ধ লোকটা শুধু লোক নয়, মনে হচ্ছে কোনো একটা পীর। ওনার সাদা সাদা দাড়িগুলো নাভি অবধি নেমেছে। গায়ে একটা সাদা পাঞ্জাবিতে পরেছিল এবং পাঞ্জাবি এতটাই লম্বা যে ওনার পায়ের গোড়ালি দেখা যাচ্ছে না। এক বৃদ্ধ লোক, অনেক সুন্দর। পাঞ্জাবির হাতা এতই লম্বা যে হাতের আঙ্গুল পর্যন্ত ঢাকা পড়েছে। বাচ্চা ছেলেটা আর একটু বৃদ্ধ লোকের পাশে গিয়ে দাঁড়ায়, এরপর পিছন ঘুরে আমার দিকে আঙ্গুল তোলে। আমি শুধু দেখেই যাচ্ছি, কিছু বুঝে উঠতে পারছি না। তবে এটা বুঝতেছি বাচ্চা ছেলেটা আমাকে ইঙ্গিত করে কিছু একটা বলছে। তখনই বৃদ্ধ লোক আমাকে বলল, 11:25 জার্নি কেমন কাটছে তোর? বৃদ্ধ লোকের কথায় অনেক ভয়ানক হুঙ্কার আমি উপলব্ধি করতে পারছি। ওনার গলার কণ্ঠ অনেক ভয়ানক, মোটা এবং 4-5টা কণ্ঠ মিলে একসাথে যেমন কথা বলে ঠিক তেমনই সে আমাকে প্রশ্ন করলো। আমিও জবাব দিলাম, কেন, কি দোষ আমার? 11:25 আমাকে ফাঁসানোর মানে কি? আমি তো কোনো অন্যায় করিনি, কখনো কাউকে কাঁদাইনি। তাহলে কেন? আমার পিছু কেন নিয়েছ? কি আমার দোষ? আজ থেকে 1 বছর আগের কথা। কক্সবাজার হানিমুনে গিয়েছিস, মনে আছে তোর? হ্যাঁ, কেন থাকবে না, আছে তো। আমার বউকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওটার সাথে এটার সম্পর্ক কি? আমি তো একা যাইনি। কি কি ঘটেছিল মনে আছে তোর সেই রাতে? আছে তো। বল তো দেখি। চলুন আমি তাহলে ওর মুখেই যে কক্সবাজার কী ঘটনা ঘটেছে তা আমরা স্পষ্ট একটু জেনে নিচ্ছি। কি হয়েছিল সেদিন জানতে হলে যেতে হবে আমাদের 1 বছর আগে। তাহলে চলুন ওই 1 বছর আগে যাওয়া যাক।
নতুন নতুন বিয়ে করেছে। প্রায় 6 বছর প্রেমের পর তাজকিয়া নামের এক মেয়ে, ওই মেয়েটিকে ঘরের বউ বানায় রিয়াজ। বিয়ের 4 দিন পরেই রিয়াজ তাজকিয়াকে জানায় যে তারা কক্সবাজারে হানিমুনে যাবে। তাজকিয়াও বেশ খুশি। এর আগে তাজকিয়া কখনো কক্সবাজার আসেনি। প্রথম বিয়ে, প্রথম হানিমুন, প্রথম সরাসরি সমুদ্রে দেখা একটা আলাদা ব্যাপার আছে। কথা মতো ওরা চলেও আসে কক্সবাজারে। কক্সবাজারের কলাতলি নামে একটা সাইমন হোটেলে রুম বুকিং করে। এই রুমে গিয়েই ক্লান্ত দেহ নিয়ে বিছানায় লেপ্টে পড়ে রিয়াজ, আর তাজকিয়া ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। এইভাবে ফ্রেশ হয়ে ফ্রি হতে সময় হয়ে যায় সন্ধ্যা। তাজকিয়াকে বলল, সন্ধ্যা তো হয়ে গেছে, চলো আজকে শুয়ে যাই, কাল বিচের পাশে গিয়ে ঘুরবো। তোমার তো ক্ষুধা লেগেছে রিয়াজ। ওকে চলো, 2য় তলায় রেস্টুরেন্ট আছে, কিছু আমরা খেয়ে আসি। মানে তখন বলতেছে, আমার তো পেটে অনেক গ্যাস, বেশি খেতে পারবো না, কমই খায়ও, চলো। রিয়াজ আর তাজকিয়া চলে আসে রেস্টুরেন্টে। ঠিক তখনই আচমকে একটা লোক রিয়াজদের টেবিলের পাশে এসে দাঁড়ায়। রিয়াজ লোকটার দিকে তাকিয়ে রইল এবং লোকটাকে বলল, ক্যান আই সিট হিয়ার? রিয়াজ একটু অবাক হয়ে বলল, বাট আই ডিড নট ইউ, মানে আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ফ্রেন্ড, মানে তখন বলল যে ভাবেন আমি আপনার ফ্রেন্ড। ওকে শিওর। লোকটা একটা চেয়ার টেনে রিয়াজের পাশে বসে এবং তাজকিয়াকে রিয়াজের ডান পাশে আর লোকটা বাম পাশে। এরপর রিয়াজের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি জিসান। রিয়াজও হাত বাড়িয়ে বলল, হাই, আমি রিয়াজ। এবার লোকটি বলতে লাগলো, ওই যে পিছনের টেবিলে যে লাল শাড়ি পরা মেয়েটিকে দেখছেন, সে আমার স্ত্রী তাহসিন। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারাও আমাদের মতো ট্যুরে এসেছেন, তাই ভাবলাম পরিচিত হওয়া যাক। কক্সবাজার আসলে একা একা ঘুরলে ভালো মজা পাওয়া যায় না। একদিন একটা সার্কেল হই, তবে একটা গুড ফিল কাজ করবে। রিয়াজ মানবতার খাতিরে বলল, ওকে হতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জন্য কক্সবাজার নতুন না, আমার বউ তাজকিয়ার জন্য নতুন। আর আমরা হানিমুনে এসেছি, বিয়ে হয়েছে আজ 4 দিন। তখন বলছে, হাই হাই, কংগ্রাচুলেশন। তখন বললো, হ্যাঁ থ্যাঙ্কস। এরপর জিসান তার স্ত্রীকে তাহসিনকে ডাক দেয় এবং তাহসিনও রিয়াজের টেবিলে আসে। 4 জন মিলে খাবার অর্ডার করে এবং খাবার এসেও যায়, আর ওরা খাবার খেয়ে সাথে সাথে আড্ডা জমাতে থাকে। জিসান ছেলেটা খুব হাস্যোজ্জ্বল ছেলে এবং হাসাচ্ছিল খুব রিয়াজকে জিসান। রিয়াজও একটু পর সউচ্চ স্বরে হেসে, রিয়াজের হাসির শব্দে রেস্টুরেন্টের বাকির লোকেরা রিয়াজের দিকে তাকিয়ে থাকে। আড্ডার মাঝখানে জিসান বলল, সো রিয়াজ ব্রো, এখন কি পরিকল্পনা, ঘুমাবে? তখন রিয়াজ বলল, হ্যাঁ, অনেক জার্নি গেল আজকে ঘুমাবো। করছে, হা, কক্সবাজারের তো মজাটাই মিস করতে যাচ্ছ তাহলে? কীভাবে? কত ক্লান্ত দেহ নিয়ে শীতল বাতাসের মাঝখানে সমুদ্রে গর্জিত ভাষায় কিছু শব্দ বালুচরের উপরে পার্টি হয়ে গেলে কেমন হয়? তখন বলছে, হ্যাঁ, পার্টির মোড না থাকলেও তোমার কথা শুনে আমার সত্যিই পার্টিতে জয়েন করতে মন চাচ্ছে। তখন বলছে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক, কিন্তু কিভাবে কি? তখন কানাকানি বলল যে তাহলে আমরা একটা ব্যবস্থা করি। বললো, হ্যাঁ বলো। বলতেছে, আমি 4টা বোতল এনেছি, 4 জন মিলে সমুদ্রের পাড়ে বসে খেয়ে মাতাল হয়ে ইচ্ছা মতো আমরা প্রকৃতির পরিবেশ উপভোগ করব। এটা আমার জন্য নতুন কিছু না, রিয়াজ বলছে। তখন কিন্তু আমার তাজকিয়া আগে কখনো খায়নি এসব, ওরে সামলাতে পারবো নি। তখন বলল, আরে এটা তো বিষয় না। এরকম কথা বলে সবাই বলছে 10টার দিকে তাহলে আসো, 12টা অবধি আড্ডা হবে। রিয়াজ আর তাজকিয়া উঠে যায়। এরপর রুমের দিকে চলে আসে তাজকিয়া। দরজা লক করতে রিয়াজ বলল, এদিকে আসো। তখন তাজকিয়া বলে, কেন? চলো ড্রেস চেঞ্জ করি, এখনো 2 ঘন্টা আছে। ও বুঝছি, দুষ্টমি মাথা চেপেছে তাই না?
এখন কিছু হবে না, রাতে মাতাল হয়ে যা হবার হবে। তখন রিয়াজ বলছে, না না না, আমার এখন মোড হচ্ছে, এদিকে আসো। তোদের না, এই বলে তাসকিয়া উঠে যায়, আয়নার সামনে দাঁড়ায়। রিয়াজ বিছানায় বসে তাসকিয়াকে বলল, কোন ড্রেস পরলে আজ ভালো লাগবে আমাকে? রিয়াজ বলল, বিছানা থেকে উঠে তাসকিয়াকে জড়িয়ে ধরে বলল, এরপর বলল, তোমাকে যে হট লাগে সেটাতেই তোমাকে সুন্দর ফুটে ওঠে, যেটা পরো। এই বলে রিয়াজ তাসকিয়াকে যা করার তো বুঝতেই পেরেছেন। এরপর তাসকিয়া চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখনই তাদের দরজায়, যে রুমটা নিয়েছিল, ওখানে ঠকঠক করছে। দরজায় কারো উপস্থিতির ইঙ্গিত। রিয়াজ উঠে দাঁড়ায় এবং তাসকিয়া উঠে দাঁড়িয়ে যায়। এরপর রিয়াজ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। রিয়াজ বলল, কি ব্যাপার, রেডি তো হয়েছ নাকি? তখন বলছে, হ্যাঁ আমরা রেডি, তাড়াতাড়ি যেতে যাচ্ছি। এটা জিসান বলছে। বেশি শীত পড়ছে এখন, ভাবছি রাত গভীর হলে পরে আবার যদি অসুস্থ হয়ে যায় তখন তো আগামীকাল ঘোরাঘুরি গোল্লায় যাবে। তখন রিয়াজ বলছে, আসলে তো তুমি একটা মজার মানুষ ভাই, হাসতে বাধ্য করো। ঠিক আছে, তোমরা নিচে যাও, অপেক্ষা করো, আমরা রেডি হয়ে আসছি। জিসান নিচের দিকে চলে যায় তাহসিনাকে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে। রিয়াজ এসে তাজকিয়াকে তাড়াতাড়ি রেডি হতে বলে এবং ওরা একই রকম জামা পরে নেয়। রিয়াজ কালো শার্ট, কালো প্যান্ট পরে যায়, আর তাজকিয়াও একটা গেঞ্জি এবং কালো একটা জিন্সের প্যান্ট পরে যায়। এরপর দুইজন মিলে একসাথে বের হয় পার্টির উদ্দেশ্যে। শীতল বাতাস, কনকনে শীত, বিচের পাশে সবসময় লেগে থাকা সমুদ্রের গর্জন, এরই মাঝে ওই বালির উপর ছোট্ট একটা নৌকায় অবস্থান করছে রিয়াজ, তাজকিয়া, তাহসিন এবং জিসান ব্যাগ থেকে 4টা বোতলই বের করে। এরপর একটি গ্লাসে কিছু মদ ঢেলে নেয়। সবার আগে জিসান রিয়াজকে দেয়। রিয়াজ নাক বন্ধ করে সবটুকুই খেয়ে ফেলে। এরপর জিসান নিজে খায়, আর একবার ও খায়, তারপর তাজকিয়া, তারপর তাহসিন। বোতলটা একটা একটা করে শেষ হওয়ার পর ওরা গানের আড্ডা শুরু করে। জিসান একটি গান ধরে তার গলায় সুর মিলিয়ে বাকি 3জন গান তালে তাল মিলায় এবং এই করে এই গানে গানে 3 নম্বর বোতল, 4 নম্বর বোতল সব শেষ হয়ে 3 নম্বর বোতল শেষ হয়ে যায়, আর একটা অবশিষ্ট আছে, কিন্তু খাওয়ার মতো অবস্থা রইল না ওদের। রিয়াজ মাতাল হয়ে বলতে লাগলো, ওয়াও জিসান, খুব একটা ভালো ফিল পাচ্ছি, ওয়াসাম। তখন বলো, হ্যাঁ হ্যাঁ চলো, এই আনন্দে একটা ডান্স হয়ে যায়। বলছে, না না, আমি নাচতে পারি না, অনেক লোড হয়ে গেছি। জিসান হাসতে হাসতে তাহসিনকে টানতে থাকে। তাহসিনও আসছে না, বেশ মাতাল হয়ে গেছে সেও। এরপর জিসান তাজকিয়াকে জোর করে টেনে তোলে। রিয়াজ আর তাহসিন হাতে তালি দিতে লাগলো, নাচার উৎসাহ দিতে থাকে। জিসান মোবাইলে একটা রোমান্টিক গান চালিয়ে তাজকিয়াকে, অর্থাৎ রিয়াজের বউকে নিয়ে নাচতে শুরু করে। তাজকিয়াও মাতাল হয়ে নাচে যাচ্ছে, হেলে দুলে পড়ে যাচ্ছে, কিন্তু সামনে নিচ্ছে জিসান। অনেকক্ষণ নাচানাচির পর রিয়াজ হঠাৎ বমি করে দেয়। তাজকিয়া নাচ বন্ধ করে হেলে দুলে রিয়াজের কাছে চলে আসে। বেশি খেয়ে ফেলছে, রিয়াজ এখন আউট অফ কন্ট্রোলে চলে যায়। জিসান বলল, ওকে, রিয়াজ একটু অসুস্থ হয়ে গেছে, আজকের জন্য বাদ, কাল আবার ঘুরতে হবে, চলো যাই। আড্ডা অফ করে মাতাল হয়ে হেলে দুলে 4 জনই হাঁটলো হোটেলে আসে। জিসান আর তাহসিন তাদের রুমে যায়। রিয়াজ এবং তাজকিয়াকে তাদের রুমে রেখে চলে আসে। রিয়াজ রুমে এসেই হুট করে বিছানায় পড়ে যায়। তাজকিয়াও মাতাল অবস্থায় রিয়াজের পাশে ধপাস করে তলিয়ে যায় ঘুমের ভিতরে। সকালবেলা তাহসিনের ডাকাডাকিতে ঘুম ভাঙে রিয়াজ এবং তাজকিয়ার গেঞ্জি বুকের উপর উঠে আছে এবং বেড়াটাও দেখা যাচ্ছিল। রিয়াজ লাফ দিয়ে উঠে তাজকিয়াও যখন উঠে গেল, তাজকিয়া উঠে গেঞ্জি টেনে নিচে নামিয়ে নেয়। তাহসিন বলল, আর কতক্ষণ ঘুমাবেন আপনারা? সকাল 11টা বেজে গেছে, চলুন ঘুরতে যাই, আমরা ইনানি যাব। রিয়াজ চোখ কসলাতে বলল, জিসান কই? তাহসিন বলল, সেও তো ঘুমায়, আমি তোমাদের ডাকতে এসেছি, এখন তাকে ডাকবো। রিয়াজ বলল, হ্যাঁ, সম্মতি দিয়ে বলল তাহসিন। চলে যায় রিয়াজ। তাজকিয়াও উঠে পড়ে। তাজকিয়া ওয়াশরুমে
তাজকিয়া যখন ওয়াশরুমে ঢুকতে যাবে তখনই রিয়াজও ঢুকে যায়। তাজকিয়া বলল, এই কি, বের হও, গোসল করবো আমি। কোথায় তো কি হয়েছে, এরকম তাদের যেটা পার্সোনাল যেটা হয়ে যায়। তারপর এই বলে রিয়াজ তাজকিয়ার সাথে দুষ্টামো শুরু করে দেয়। এরপর না বললেই না, যাই হোক, সেদিন তারা 4 জন ঘুরতে বের হয়। রিয়াজ পরেছে এক কোয়ার্টার প্যান্ট এবং লাল গেঞ্জি, আর তাজকিয়া পরে লাল একটু বেশি গেঞ্জি এবং সেম কোয়ার্টার প্যান্টও পরে। জিসান টি শার্ট, জিন্স, তাহসিন শাড়ি। সারাদিন মজা করার পর সন্ধ্যায় বাসায় ফিরে আসে হোটেলে। আজ রাতে আর বেশি আড্ডা দেয়নি, টায়ার্ড ছিল, তাই তারা এসেছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালেও পাটোয়ার ট্যাগ নামে একটা স্পটে ঘুরতে যায়। সন্ধ্যায় হোটেলে এসে আগের দিনের মতোই ঘুমিয়ে যায়। সকালে ঘুমের মাঝে ফোন বেজে উঠল রিয়াজের। রিয়াজ লাফ দিয়ে উঠে ফোন রিসিভ করে এবং দেখলো বাসা থেকে কল এসেছে। রিয়াজের বাবা একটু অসুস্থ। রিয়াজ তৈরি ঘুরে করে উঠে দাঁড়ায়। এরপর তাজকিয়াকেও ডাকতে শুরু করে। দুজয় বিব্রত হয় এবং তাজকিয়া তার শ্বশুরকে অনেক ভালোবাসে, নিজের আপন বাবার মতোই সম্মান করে। ওনার অসুস্থতার কথা শুনে হুর হুর করে কেঁদে দেয় সে। কি আর করার, ওরা কিছু না ভেবে চলে যায় ব্যাগ নিয়ে বাস কাউন্টারে। টিকিট কেটে দুইজনই বাসে ওঠে। তাজকিয়া রিয়াজ কাঁধে কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে। রিয়াজ বলল, শিট, জিসানের নাম্বারটাও নেওয়া হলো না। আসার সময় অন্তত তাকে বলা উচিত ছিল। ওদের জন্যই আমাদের কক্সবাজারটা সুন্দর ছিল। এখন কি ভাববে আমাদের, কি করার? তখন বলল, পৃথিবীটা এমনই তাজকিয়া, জীবনে হাজার মানুষ আসবে, হাজার মানুষ যাবে, কিন্তু পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নিতে হয়। এই ছিল কক্সবাজারের হানিমুনের ঘটনা, যেটা রিয়াজ জানে। রিয়াজ সব কিছু ওই মুরব্বিটাকে বলল, বৃদ্ধ লোক যার বিশাল বড় পাঞ্জাবি, হাত ঢাকা, লম্বা লম্বা হাত। যাই হোক, সে আবার ব্যাক করা যাক, রিয়াজের অজান্তে কি হয়েছিল তা শোনা যাক। যেদিন রিয়াজ আর তাজকিয়া কক্সবাজার আসে, এটা রিয়াজ যা জানতো, মানে জ্ঞান হারানোর আগ পর্যন্ত, সেটা রিয়াজ বলল ওই মুরব্বিকে এবং ওই বৃদ্ধ লোক। কিন্তু এর অজান্তে কী হয়েছিল সেটা আগে আমি আপনাদের বলি, তাহলে বুঝতে পারবেন বেশি ক্লিয়ার। যেদিন রিয়াজ আর তাজকিয়া কক্সবাজার আসে, ঠিক সেদিনই জিসান এবং তাহসিন আসে। রিয়াজরা যে বাসে উঠেছিল তার ঠিক পিছন সিটেই ছিল জিসানদের সিট। রিয়াজ জানালার পাশে বসে তাজকিয়াকে কাছে টেনে নেয়। তাজকিয়ার গায়ে ছিল একটা শার্ট গেঞ্জি, যেটা পরলে নাভি পেট স্পষ্ট দেখা যায়। জিসান পিছনের সিট থেকে তাজকিয়ার কোমর দেখে মানে একটা কুমন্ত্রণা আসছিল। সাদা চামড়ার নরম কোমর দেখে জিসান কিছুটা দুর্বল হয়ে গেল। বাস যখনই চিটাগাং পার হয় তখন ভোর 3টা বাজে। সবাই ঘুম। জিসান অনেকবার চেষ্টা করেছে তাজকিয়ার কোমরে হাত দেওয়ার, কিন্তু সাহস করতে পারেনি। তবে বলা যেতে পারে পুরো জার্নিতে জিসান তাজকিয়ার কোমর দেখে এসেছে। বাস নেমে আসে। রিয়াজ যখন হোটেলের রুম বুকিং করতে যায়, ঠিক তখনই তাদের পিছনে ছিল জিসান এবং তাহসিন। জিসান যখন আবার চোখ দেয় কোমরে, এইবার একটু শুধু কোমরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তাজকিয়ার পিছন দিক থেকে সব দিকেই চোখ যায়। টাইট প্যান্ট পরেছে তাজকিয়া, যার কারণে জিসানের চোখ ইশারায় তাই মেপে যাচ্ছে সব। রিয়াজ যে রুম বুকিং করেছে, জিসানও তার উদ্দেশ্য হাসিল করার জন্য রুমটার পাশেই রুম বুকিং করেছে। রিয়াজ রুম বুকিং করে চলে যায়। এরপর জিসানও ঠিক পাশের রুমে বুকিং করে নেয়। রুমে এসে জিসান জানালায় ওদের বেলকনি থেকে রিয়াজের বেলকনি মাত্র 5 হাত দূরে। জিসান এক মনে বেলকনির দিকে তাকিয়ে আছে। তাহসিন ওয়াশরুমে গোসল করতেছে। এদিকে তাজকিয়া গোসল শেষে বেলকনিতে জামা কাপড় চুল শুকাতে আসে। গায়ে ছিল শুধু একটা চাদর। জিসান যেন হিংস্র জানোয়ারের মতো ওর দিকে চোখ দিয়েই তাকে মনে খেয়ে ফেলবে, এরকম অবস্থা। এরপর পরিচিত হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ জিসানের পরিকল্পিত। মদ খাওয়ার সময় সবাইকে মদ্যপান করালেও জিসান সেদিন মদ্যপান করেনি। সে 1 গ্লাস মুখে নিত, কিন্তু না খেয়ে মিশিয়ে বোতল উপরে তুলে সেম গ্লাসটায় আবার আরেকজনকে খাওয়াতো, পাস করত। সবাইকে মাতাল বানিয়ে জিসান তাজকিয়াকে টাচ করার সুযোগ নিয়ে নেয়। রিয়াজ মাতাল ছিল তাহসিন। ওরা কিছুই দেখতে পায়নি। তাজকিয়াও মাতাল, সে হেলে দুলে শুধু মাতলামি করে যাচ্ছে। জিসান নাচের মাঝে তাজকিয়ার
কোমর পিঠ স্পর্শ করে যাচ্ছিল, মানে রিয়াজের ওয়াইফ যেটা বুক স্পর্শ করবে তখন রিয়াজ বমি করে, আর স্পর্শ করা হয়নি জিসানের। এরপর জিসান আবার ট্রাই করে রুমে গিয়ে যখন মাতাল হয়ে রিয়াজ এবং তাজকিয়া রুমে এসে শুয়ে যায়, দরজায় লক করতে ভুলে যায় ওরা। জিসান রুমে ঢুকে দরজা অফ করে দিয়েছিল। এরপর দেখে তাজকিয়া এবং রিয়াজ মাতাল অবস্থায় শুয়ে আছে। জিসান এই সুযোগে টেবিলের কাছে আসে, মোবাইলের ক্যামেরা অন করে সে ভিডিও রেকর্ড চালু করে, কারণ এই ভিডিও দেখিয়ে সে তাজকিয়াকে যেমন ইচ্ছে তেমন নাচাবে। জিসান নিজের প্যান্টের চেইন খোলে, এরপর তাজকিয়ার কাছে এসে দাঁড়ায়। তাজকিয়ার কিন্তু হুঁশ নেই। জিসান আস্তে করে তাজকিয়ার গেঞ্জিটা গলা অবধি তুলে ফেলে। এরপর বেড়ায় হাত দেওয়ার আগেই তাজকিয়া একটু নড়ে ওঠে। জিসান ভয় পেয়ে যায়, এক দৌড়ে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সেদিন জিসানের অনেক রাগ, সে যৌন সঙ্গমনের ভিডিও বানাতে পারেনি। এরপর দিন ঘোরাঘুরি করার সময়ও বিভিন্ন কলা কৌশলে তাজকিয়ার দেহে হাত দেয় জিসান। লোভ বেড়ে যায় তাজকিয়ার প্রতি, কিন্তু এর মাঝেই হুট করে কক্সবাজার ত্যাগ করে রিয়াজ আর তাজকিয়া, যেটাই জিসান প্রায় সাইকো হয়ে গেছিল। এ ছিল রিয়াজের অজান্তে ঘটে যাওয়া ঘটনা। তাহলে প্রশ্ন, এই বাচ্চা ছেলেকে আর কে এই বৃদ্ধ লোক এবং অশ্লীল মেয়ে, আর রহস্য কিসের এই 11টা 25 মিনিটের? চলুন পরের ঘটনা শুনে আসি, তাহলে বুঝতে পারবেন। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাহসিন রিয়াজদের রুমে যায়, গিয়ে দেখে রুম খালি। তাহসিন বুঝতে না পেরেই জিসানের কাছে যায়। জিসান এখনো ঘুম। তাহসিন জিসানকে কিছুক্ষণ ডাকতে থাকে। জিসান ঘুম থেকে চোখ উঠে বলল, কি হয়েছে, এত সকাল সকাল এভাবে ডাকছো কেন? জিসানের ওয়াইফ তাহসিন বলল, রিয়াজ ভাইয়া আর তাজকিয়া আপু মনে হয় চলে গেছে, ওদের তো রুম খালি। কথাটা শুনতেই জিসান লাফ মেরে ওঠে। এরপর দৌড়ে রিয়াজদের রুমে চলে যায়। নিজের চোখে দেখলো রুম খালি। তাহসিন খেয়াল করলো জিসানের চোখ লাল হয়ে গেছে রাগে। তাহসিন এখনও বুঝে ওঠেনি জিসান কেন এমন করতেছে। জিসান সেদিন থেকে একটা সাইকো ভাব নিতে থাকে। সবসময় রাগ দেখায় নিজের ওয়াইফের সাথে। খেতে বললেও রাগ দেখাবে, খেতে না দিলেও রাগ দেখাবে, ভালো কথা বললেও রাগ দেখায়, আবার খারাপ কথা বললেও রাগ দেখাবে। তাহসিন বিষয়টা নোটিশ করার পর অনেক আগেই অনেকটাই হয়রানি হয়, আর তাহসিন বুঝে উঠতে পারছিল না সে কী করবে। জিসান এখন আর আগের মতো স্বাভাবিক নেই, কিন্তু এইভাবেও বেশি দিন সময় যায়নি, ঘটে যায় অনেক ভয়ানক একটি ঘটনা। গ্রামের বাড়িতে তাহসিন ওর বাবাদের বাড়িতে বেড়াতে আসে, আর এসেই তাহসিনের ছোট ভাই আবির, সে মেয়ের মুখটা দেখে তাহসিনের বাবা কিছুটা শান্তি পায়, বুঝতে পারে জিসান বাইরে গেছে। ঘরে তাহসিনকে একা পেয়ে ওর বাবা জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে মা? আমি আসার পর থেকেই দেখছি তোকে কেমন যেন দেখাচ্ছিল, তোর মাঝে আগের হাসিটা আর নেই, কি হয়েছে? বাবা আমি ভালো নেই। জিসানের মাঝে কেমন যেন পরিবর্তন এসে গেছে। সে ইদানিং সাইকোদের মতো আচরণ করে, আমাকে শুধু মারধর করে। আমি কিছুই বলতে পারি না ওর সাথে। তোমরা বেড়াতে এসেছো এটা জানলেও হয়তো আমাকে মারধর করবে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। তাহসিনের কথা শুনে ওর বাবাও একটু চিন্তিত হয়ে গেল। তখনই তাহসিনের ছোট ভাই বলল, আপু এখন ডিজিটাল যুগ, আমার জানার মধ্যে দুলাভাইয়ের ফোন চেক করলেই সব জানতে পারবা, কারণ আজকাল কেউ মনের কথা কাউকে না বলে তার ফোনের দ্বারাই বোঝাতে চায় যে সে কী করতে চাচ্ছে। তোরা তো কম বয়সে তুই এত সব জানলি কীভাবে? যাই হোক, এটা বলার পর সে চেষ্টা করলো যে সেখানে লেখা ছিল যে কারো মনের অবস্থা বুঝতে হলে সর্বপ্রথম তার ফোন চেক করা উচিত, এমনটা বললো। কারণ মানুষ তাদের অনুভূতিগুলো ফেসবুকে বা টিকটকে বা বিভিন্ন জায়গায় লিখে রাখে, বা একটা ক্লু পাওয়া যায়। দুলাভাইয়ের অ্যাকাউন্ট চেক করলে বুঝতে পারবা কি হচ্ছে আসলে, উনি কী নিয়ে আপসেট। তখন তার আপু বলে, হ্যাঁ ঠিক আছে, ওকে দেখবনি। বাবা ভাই বোন আলাপের মাঝে জিসান বাসায় আসে। সবার চোখ হুট করে দরজার দিকে যায়। জিসান তাহসিনের বাবা এবং ভাইকে দেখে চেহারা কেমন যেন কালো করে ফেলছে। ভয় পেয়ে যায় তাহসিন। জিসান রাগে গজ করে রুমে অন্য আরেক রুমে চলে যায়।
কোনো কথা না বলে সে একটা লুঙ্গি নিয়ে পুকুর ঘাটে চলে যায় গোসল করতে। তখনই আবির বলল, আপু এটাই সুযোগ, ওই যে ভাইয়ার ফোন। ভাইয়ার ফোন তাড়াতাড়ি নেয়, মানে তাহসিন তার স্বামীর ফোন তাড়াতাড়ি হাতে নেয়। তাহসিন লকটা খুলতে দেখে একটা ভিডিও আগে থেকে প্লে করা। লক খোলা মাত্রই অটো আবার প্লে হয়ে গেল। লক খোলার সাথে সাথে প্লে হয়ে গেল। উপরে ডিটেলস আছে ভিডিওটা সকাল থেকে 2731 বার দেখা হয়েছে। তার মানে জিশান সকাল থেকে বাইরে বসে এই ভিডিওটাই বারবার দেখিয়ে সময় কাটিয়েছে। মনোযোগ দিয়ে তাহসিন, আবির, ওদের বাবা ভিডিওটি দেখতেছে। সেখানে সেদিন রাতের ঘটনার শো হয়। জিশান চেইন খুলে তাছিয়ার কাছে যায়, গেঞ্জি তোলে, এরপর প্রায় হাত দেওয়ার আগে দৌড় দেয়। তখনই রুমে ঢুকে যায় জিশান। তাহসিন ভয়ে ফোনটা হাতে ফেলে দেয়। যখন এই ভিডিওটা দেখতেছিল তখনই রুমের ভিতরে জিশান চলে আসে। জিশান এসে তাকিয়ে দেখে ওর ভিডিওটা চলতেছে। জিশান গোসল না করেই চলে আসে সাবান নিতে, কিন্তু এসে দেখে এমন সিন। আবিরও ভয়ে থরথর করে কাঁপছে, মানে তার শালা। তাহসিন গলা বড় করে বলল, তুমি কেমন মানুষ জিশান, ছি ছি ছি। তার মানে তুমি এই কারণে এত আপসেট? আর একজনের বইয়ের প্রতি এত ইন্টারেস্ট তোমার? আমি কোনো দিক দিয়ে তোমায় কোনো অভাব বুঝতে দেইনি। কেন করতেছে এমন? তাহসিন শুধু কান্না করতেছে, কথাগুলো বলতেছে। এমন করতে করতে কথা শেষ না হতেই জিসান দেওয়ালে থাকা দেওয়াল ঘড়িটা নিয়ে তাহসিনের মুখে ঠাস করে মেরে দেয়। ঘড়ির কাজ তাহসিনের গলায় ঢুকে যায়। আবির জিসানকে ধাক্কা দিয়ে আসলে জিসান আবিরকে ধরে উপরে তুলে ফেলে দেয়। এরপর একটা আছাড় মারে জোরে। আবিরের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। তাহসিনের বাবা রাগে চিৎকার দিয়ে যাবে, তখনই জিসান তাহসিনের বাবার বুকে সজোরে লাথি মারে। বুকে আঘাত খেয়ে সেখানেই মারা যান তিনি। তাহসিনের হুঁশ আছে, কিন্তু সে পুরো শরীর অবশ, সে নড়াচড়া করতে পারছে না। জিসান ঘড়িটা তাহসিনের মুখের উপর ছুঁড়ে মারে, ঘরের বাইরে চলে যায়। এরপর একটা পলিথিনে আগুন লাগিয়ে সেই ঘরটার ভিতরে ছুঁড়ে মারে। হুট করে ধাপ করে পুরো ঘরে আগুন লেগে যায়। জিসান পাগল হয়ে গেছে, আজ সে পুরোপুরি পাগল হয়ে গেল। হাসতে হাসতে রাস্তার দিকে দৌড় দেয়। এদিকে ধাও ধাও করে চলছে ঘর। ভিতরে তাহসিন সহ তার সবার দেহ জ্বলছে। তাহসিনের এখনও জ্ঞান আছে, কিন্তু নড়াচড়া করার শক্তি নেই। সামনে নিচে পড়েছিল ঘড়ি, সেই ঘড়িতে 11টা 25 মিনিট বাজে, কিন্তু 11টা 25 মিনিটেই দাঁড়িয়ে আছে। আঘাত করার সময় ব্যাটারি খুলে যায়, তাই ঘড়িটি আর চলছে না। ঘড়ির দিকে তাকানো অবস্থায় তাহসিনের দেহ পুড়ে যায়, শেষ হয়ে যায় সবাই। এই সকল ঘটনা যেগুলো রিয়াজ জানতো না, এগুলো এবার শুনলো, না জানা ঘটনাগুলো শুনলো বৃদ্ধার মুখে। রিয়াজের চোখে পানি চলে আসে বৃদ্ধা যখন এগুলো বলছিল। রিয়াজ একটু হাঁটু ফেলে বসে যায় আর কান্না করতে বলল, আমি কি করেছি? তাজকিয়া যদি ভালো জামা পরে, তখন বলছে যে তাজকিয়াকে যদি ভালো জামা পরিয়ে রাখতাম এত বড় স্টোরি হতো না। তখন মেয়েলি কণ্ঠে তাহসিনের আত্মা রিয়াজের সামনে এসে বলতে শুরু করে, এটাই তো দোষ, বউকে হটনেস অবস্থায় দেখাতে চাইলে নিজের রুমে দেখবি, বাইরে কেন দেখাতে যাস? তোদের মতো জানোয়ারদের জন্য হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে। বউকে চান্স দিস তোরা, বউয়ের ব্যাক সাইড আর বুক ফুলিয়ে রাস্তায় বের করে হাজার হাজার লোকদেরকে বিগড়ে দিস। ধর্ষণ হবার আর একটা কারণ তোদের মতো নরপশু। নারী তো সে পর্দার আড়ালে থাকার জিনিস। তোদের মতো স্বামীর কারণেই ওরা এসব দেখতে সাহস পায়। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলেই রিয়াজের গলায় তাহসিনের নখ ঢুকে দেয়। রিয়াজের চোখ বড় হয়ে যায়, গলাতে চিৎকার করে রক্ত বের হতে থাকে, চিৎ চিৎ করে। গলা কাটা মুরগির মতো সেখানেই ধরপড় করতে করতে রিয়াজ কিছুক্ষণ পর অনেক দূরে একটা মসজিদে আজান দেয়। মৃত্যুর আগে রিয়াজ আজানের শব্দ শুনে বুঝে গেছে 11টা 25 মিনিটের রহস্য শেষ। এখন দুপুরে 1টা বাজে। এই 11টা 25 মিনিটের কোনো সময় ছিল না, এটা ছিল রিয়াজের জন্য একটা মৃত্যুর ডাক। এই ছিল ঘটনা আজকের। আমি আপনাদের পার্সোনাল কিছু বলতে চাই, সেটা হচ্ছে ঘটনা শুনে বুঝলাম বউ, বোন, স্ত্রী কিংবা প্রেমিকা যেই হোক না কেন, ঘরে হোক, সে যেমন হোক, বাইরে তাকে পুরোপুরি ঢেকে রাখবেন। ঢেকে রাখার দায়িত্ব আসলে একজন ছেলে মানুষেরই। আপনার জন্য যাতে মৃত্যু না হয়ে আসে তাহসিনের মতো অন্য মেয়েদের। কক্সবাজারে আসলে গেলে দেখা যায় অনেক মেয়ে
খুব হটনেস কাপড় পরে থাকে, ঢাকা শহরের কথা নাই বলি, তবুও কেউ বলবে মাই লাইফ মাই রুলস। যাই হোক, তাদের জন্য অবশ্যই সামনে শাস্তি রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাইকৃত ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরবো আমাদের এই ভূত ইমেইল 2.0 চ্যানেলের মাধ্যমে। যারা যারা আমাদের এই ভূত ইমেইল 2.0 চ্যানেলের সাথে আগে থেকে আছেন তারা অবশ্যই থাকবেন, এবং আমরা চাইবো যাতে আপনারা নতুন করে আবারও আমাদের চ্যানেলের সাথে আবার কমিউনিকেশন করেন, ঘটনা পাঠান এবং বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করুন। কি ধরনের ঘটনা শুনতে চান, কি ধরনের ঘটনা পরবর্তীতে সামনে নিয়ে আসবো, এই সকল কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে আমি মানে বলছি যে আপনারা একটু প্লিজ আমাদের কাছে ঘটনা পাঠাবেন। আমাদের ঘটনা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আমরা আপনাদের আসলে ভালো লাগার জন্যই কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘটনা বানিয়ে যাচ্ছি এবং প্রতিদিন রাত 10টায় আপলোড করছি আপনাদের জন্য ঘটনাগুলো। আপনি যদি সেইভাবে ঘটনাগুলো শোনেন, সম্পূর্ণ ঘটনা শুনবেন, ঘটনা শোনার পরে ভাই প্লিজ একটা কমেন্ট, একটা লাইক আপনারা দিবেন, এবং আপনারা বন্ধু বান্ধব যদি কেউ থাকে যারা প্রতিদিন শুনতে ভালোবাসে তাদেরকে একটু বলে দিয়েন যাতে ঘটনাগুলো শোনে এবং আপনি তাদের কাছে শেয়ার করেন। ঘটনা মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবেন। আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা কিন্তু আমি তৈরি করতেছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, নিজে মেইল পড়ছি, আপনাদের মেইল পাঠাচ্ছেন সেগুলো পড়ছি। সব মিলিয়ে আপনারা আমাদের একটু সাহায্য করবেন, এটাই চাওয়া। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।